কিন্তু আজকে আমরা প্রোভাইড করতে চলেছি, ঠিক আছে? আশা করছি তোমরা সকলে দেখতে পাচ্ছ স্ক্রিনটা। যাই হোক, যারা নতুন জয়েন করেছো তারা একটু কনফার্ম করবে যে আমরা তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। আশা করি স্ক্রিন সকলে দেখতে পাচ্ছ। আমার এখানে ভিজিবল, সকলের কাছে ভিজিবল কিনা একটু আমাকে বলবে। সকলের কাছে স্ক্রিন ভিজিবল কিনা সেটা একটু বলবে। আমরা এটাকে ঠিক করেছিলাম, যে নতুন পিডিএফটা খুঁজছিলাম সেটা আমি পেলাম না। তো আমরা যে টপিকটা আজকে করব সেই টপিকটা হচ্ছে যে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা কিন্তু আমরা প্রত্যেকবারের মতোই কিন্তু শুরু করে থাকি কোথায় বলো? আহ আমরা হচ্ছে গিয়ে যখনই আমাদের সিলেবাসটাকে প্রথম দেখে থাকি তখনই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের প্রথম কাজে কিন্তু দেখতে পাওয়া যায় যে গ্রোথ এবং ডেভেলপমেন্টকে নিয়ে চলে এসছে, ঠিক আছে? যারা আমার সম্পর্কে জানো না বা যারা নতুন ইএমএস একাডেমিতে জয়েন করেছো তাদের জন্য বলে রাখি, আমি হ্যালো। নন্দিতা ঘোষ। আমি তোমাদের এখানে সিডিপি পড়াবো। হ্যালো। এটা 2025-এর নতুন ব্যাচ। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলছি বলো। ম্যাডাম, বলছি ম্যাডাম, এটা কিসের কিসের ব্যাচ চলছে? এটা ডাব্লিউবি টেটের। ও, মানে ডাব্লিউবি এসএসসি জিডি বা ডাব্লিউবি কেপির কোনো ক্লাস হবে না এখন? আরেকবার বলুন, আমি বুঝতে পারলাম না। বলছি এসএসসি জিডি ডাব্লিউবি কেপি ক্লাস হবে না এখন? না, এখন সেটা নয়। আহ মানে একটা রুটিন নতুন প্রোভাইড করা হয়েছে, একটু দেখে নেবেন, ঠিক আছে? একটা রুটিন নতুন মানে সকলকে বলা বলছিলাম, হচ্ছে যে এটা ডাব্লিউবি টেটের সিডিপি ক্লাস হচ্ছে। দুটো রুটিন বলছি আলাদা করা বলছি রয়েছে। নতুন বলছি নতুন কোনো ব্যাচ শুরু হবে না? ডাব্লিউবি টেটের কথা বলছেন নাকি অন্য কোনো ব্যাচের কথা বলছেন? প্রত্যেকটিরই নতুন ব্যাচ জানুয়ারির থেকে শুরু করা হচ্ছে। সমস্ত ইনফরমেশন ইউটিউব ফ্রি ক্লাস সেশন বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিফেন্স দিয়ে দেওয়া হচ্ছে, ডিফেন্স আপনি একটু ম্যাডাম, সেখান থেকে দেখে নিন। ম্যাডাম বলছি ডিফেন্সের কোনো কিছু মানে ইয়ে হবে না, মানে কোনো ব্যাচ নতুন করে? না, হবে না। আপনি একটু স্যারের সাথে কথা বলে নিন। না, স্যার স্যার তো নেই এখন। আচ্ছা, ঠিক আছে। সকলে কি শুনতে পাচ্ছ? যারা এই ক্লাসে নেই বা যাদের এই ক্লাসটা প্রয়োজন নেই তারা কিন্তু এই ক্লাস থেকে বেরোতে পারো। আমি এখানটায় উল্লেখ করে দিয়েছি আমরা কিসের উপর ক্লাস করতে চলেছি। তো কারোর যদি এই ক্লাসটি না থাকে বা অন্য অন্য কোনো ব্যাচের জন্য দেখে থাকো তাহলে সেই বিষয়টা আলাদা। যারা এখানে জয়েন করেছো আশা করছি তারা সকলেই কিন্তু আমাদের আহ হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করছো তাদের কিছু কোয়েরি থাকলে তারা বলতে পারো। যারা হ্যান্ড রাইজ করছো তাদের কিছু কোয়েরি থাকলে তারা বলতে পারো। এটা আমাদের ডাব্লিউবি টেটের 2025-এর ব্যাচ। এখানে আমরা প্রচুর পুরনো স্টুডেন্টসদের দেখতে পাচ্ছি। আমাদের এটা নতুন ব্যাচ শুরু হবে। তো আমরা একটা নতুন ভাবে কিন্তু শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? এবং আমি নন্দিতা ঘোষ, সিডিপি ক্লাসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ম্যাম, কোর্স রোজ কতদিনে ক্লাস কমপ্লিট হবে না। করানো হবে? রোজ ক্লাস হবে না। সমস্ত ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা আগে ডেমো ক্লাসটা করো। ডেমো ক্লাস করার পরে তোমাদের যদি ঠিক মনে হয়, তোমাদের যদি ভালো লাগে, আফটার দ্যাট তোমরা কিন্তু ম্যাম, আমাদের কোর্সে জয়েন করতে পারবে। এখনো পর্যন্ত কোনো ডিটেলস এই মুহূর্তে আমার কাছেও নেই, তার জন্য আমি তোমাকে সঠিক ইনফরমেশন দিতে পারবো না। তাই বিভ্রান্তমূলক ইনফরমেশন দিয়ে তোমাকে আমি গাইড করব না, ঠিক আছে? কতদিনের কোর্স হবে, কত এটার ফিজ আছে, তারপরে কতদিনে ক্লাস হবে, কোনো ডিটেলসই আমার কাছে নেই, ঠিক আছে? একটা কোর্সকে সাইন করা হচ্ছে, ডিজাইন করা হচ্ছে। আফটার দ্যাট যখন সমস্ত ডিটেলস আসবে আমি নিজে সেটা তোমাদের জানাবো। নয়তো
স্যার আমাদের নির্দিষ্ট গ্রুপে বা ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু জানাবেন। ঠিক আছে, বিষয়টা সকলের কাছে ক্লিয়ার? কারো কোনো অসুবিধা না থাকলে আমি একটু তাহলে ক্লাসে যাব। প্র্যাকটিস ব্যাচে শুরু হবে সমস্ত নোটিফিকেশন। চলো, আর লেট না করে 10 মিনিট আমাদের কথা বলার মধ্যে দিয়ে গেছে, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নেই আপাতত। আমরা কিন্তু আমাদের সেই পুরোনো বিষয়গুলো, যারা পুরোনো স্টুডেন্ট আছো তাদের জন্য, যারা নতুন আছো তারা একটু নতুন ভাবে শিখবে। কারোর মাইক যদি অন থেকে থাকে তাহলে সেটা অফ করে দাও, ঠিক আছে? কারোর যদি মাইক অন থেকে থাকে সেটা অফ করে দাও। আমরা আজকে গ্রোথ এবং ডেভেলপমেন্টের উপরে পড়বো, যেটা ডাব্লিউবি টেটের কিন্তু ক্লাস রয়েছে। অমৃতা, হ্যাঁ অমৃতা পুরনো, তানিয়া পুরনো, আমি দেখলাম সকলকেই। তো ডাব্লিউবি টেটে যেই বিষয়টা থাকে তোমাদের, ঠিক আছে, তোমরা জানো যে ডাব্লিউবি টেট হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি লেভেল বা প্রাথমিক লেভেলের একটি পরীক্ষা। যেটা কিন্তু কিসের জন্য হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের 1 থেকে 5 এর যে বাচ্চারা রয়েছে তাদের বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য, বা 4 পর্যন্ত তুমি বলতে পারো, 5 থেকে আমাদের হাই স্কুলে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি স্কুলের বাচ্চাদের কিন্তু আমরা অংশগ্রহণ করতে দেখি, এবং সেখানে যেই পরীক্ষাটা আছে সেটা টেট পরীক্ষা। টেট পরীক্ষার পরে যদি তুমি একটা ইন্টারভিউ দাও, সেটার মাধ্যমে কিন্তু তোমাদের কি হয়, তোমরা কিন্তু একটা নির্দিষ্ট ধাপ পেরিয়ে একটা সরকারি চাকরির মধ্যে পৌঁছাতে পারো। যেখানে তোমাদের পরীক্ষার মধ্যে কি কি থাকে, যারা নতুন রয়েছে তাদের জন্য আমি একটু এক্সাম্পল দিয়ে দিই। যে এক্সাম কিন্তু তোমাদের থাকবে হচ্ছে গিয়ে 150 মার্কসের, যেখানে তোমাদের 5টি সাবজেক্ট থাকবে। 5টি সাবজেক্টের মধ্যে 30 মার্কস করে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে থাকবে। 5টি সাবজেক্ট কি সেটা আমি একটু বলে দিই। ইংলিশ মিনিং গুলো বলবে? ঠিক বুঝতে পারলাম না এমডি কি বলতে চাইছো। তো যেগুলো 5টি সাবজেক্ট থাকে তার মধ্যে তোমাদের বাংলা থাকে, দ্বিতীয়ত যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে তোমাদের ইংলিশ থাকে, তৃতীয়ত যেটা থাকে মোস্ট ইম্পর্টেন্ট সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি থাকে, ফোর্থ যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ম্যাথ থাকে, এবং আমাদের ফিফথ যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু থাকে। ঠিক আছে, তোমাদের বাংলার, ইংলিশের, সিডিপি, ম্যাথসের এবং ইভিএস এর প্রত্যেকটা ক্লাসের জন্য ডেমো ক্লাস কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। তো আমরা সরাসরি কথা বলতে বলতে একটুখানি পড়াশোনার মধ্যে চলে যাব। প্রত্যেকটা সাবজেক্টে 30 মার্কস করে 150 মার্কস হয়ে যায় আমাদের হচ্ছে গিয়ে এক্সামের প্যাটার্ন। কেউ যদি না জেনে থাকো তাদের জন্য, যারা একেবারে নতুন শুরু করছো তাদের জন্য বিষয়টা বলা রইল। ঠিক আছে, আমি যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে গিয়ে সিডিপি পড়াবো। এবং তুমি জানো যে তোমরা অল ওভার ইন্ডিয়াতে যেখানেই যাও না কেন, এখন প্রচুর এক্সাম হচ্ছে বাইরের রাজ্যগুলোতে হচ্ছে, আমাদের রাজ্যগুলোতে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু যেখানে তুমি প্রাইমারি লেভেল বা আপার প্রাইমারি লেভেল বা ইভেন 11 12 এর সাবজেক্টিভ থেকে বাদ দিয়ে যে পোর্শনটা থাকে সেখানে কিন্তু আমরা সিডিপি পাই। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা ওয়েস্ট বেঙ্গল টেটের উপর ভিত্তি করে। ঠিক আছে, সেখানে যে দুটো বিষয় রয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্রোথ এবং ডেভেলপমেন্ট। গ্রোথ এবং ডেভেলপমেন্ট দিয়েই আমাদের সিলেবাসটা শুরু হয় এবং শেষও হয় গ্রোথ এবং ডেভেলপমেন্ট দিয়ে। কেন এই কথাটা বলছি তোমাদের একটু বলে দিই। গ্রোথ কথার বাংলা অর্থ হচ্ছে গিয়ে আমাদের বৃদ্ধি। আশা করি স্ক্রিন সকলে ক্লিয়ার দেখতে পাচ্ছ। আফটার দ্যাট আমাদের যে ডেভেলপমেন্ট কথা রয়েছে সেটার কথার অর্থ হচ্ছে গিয়ে বিকাশ। গ্রোথ কি হয়, ডেভেলপমেন্ট কি হয়, সেই দুটোকে আমরা একটু ব্যাখ্যা করব এবং জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা কি কি পরীক্ষার জন্য এই বিষয়টাকে পড়বো সেটা আমি একটু বলে দিই। আমাদের সিটেট, ডাব্লিউবি টেট, যে কোনো ধরনের প্রাইমারি লেভেলের এক্সাম, আপার প্রাইমারি লেভেলের এক্সাম, যেখানেই অল ওভার ইন্ডিয়াতে সিডিপি রয়েছে না কেন বা টেট পরীক্ষা জাতীয় এক্সাম রয়েছে না কেন, প্রত্যেকটা জায়গায় সিডিপি তুমি কিন্তু কাজে লাগাতে পারবে। এখানে আমরা 30 মার্কসের সিডিপি পাবো, যেখানে দাঁড়িয়ে 15 প্লাস এরকম পেডাগজিক্যাল কোয়েশ্চেন পাবো এবং থিওরি বেসড কোয়েশ্চেন কিন্তু আরো 15 মার্কসে কিন্তু পাবো। প্রপারলি কোথাও ডেভিয়েশন দেওয়া নেই, অর্থাৎ বিভাগ করা নেই, কিন্তু আমরা সেই মতো অনুযায়ী চলি। কোথাও কোথাও দাঁড়িয়ে এটা 20 বা 10-তে হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা একটা বলার বিষয়। ঠিক আছে, আফটার দ্যাট যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে কি গ্রোথ এবং ডেভেলপমেন্ট খায় না মাথায় দেয় সেই বিষয়টা। ঠিক আছে, গ্রোথ হচ্ছে সেই বিষয়টা যেটা হচ্ছে গিয়ে আমরা বৃদ্ধিকে বুঝে থাকি। এই বৃদ্ধি কি জিনিস হয়, এই যে তুমি শারীরিক ভাবে বেড়ে উঠছো, তুমি যে সময়ের সাথে বেড়ে উঠছো, 2 বছর বয়স থেকে যে তোমার বাড়াটা, বা 1 বছর বয়স থেকে, বা মাতৃগর্ভ থেকে যখন তুমি ভ্রূণ থেকে একদম ছোট থেকে বড় হয়ে উঠেছো, তখন থেকেই কিন্তু তোমার একটা বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যায়। এই বৃদ্ধি কোন বৃদ্ধি, এই বৃদ্ধি কিন্তু তোমার মেন্টাল গ্রোথের কথা কিন্তু বলছে না, এই বৃদ্ধি তোমার শারীরিক বৃদ্ধির কথা বলছে।
কোন বৃদ্ধির কথা বলছে? শারীরিক বৃদ্ধির কথা বলছে এই গ্রোথ। গ্রোথকে কিন্তু একটা সময় বা বয়সের দ্বারা কিন্তু নির্ধারণ করা যায় বলে আমরা জেনে থাকি, ঠিক আছে? আমাদের 2 বছরের বাচ্চা যেইটুকুনি এজের থাকে, দেখবে ঠিক তেমনই ভাবে দেখা যায় যে আহ 2 বছর বয়সের বাচ্চার যে বৃদ্ধিটা দেখা যায়, 18 বছর বয়সে গিয়ে একটা বৃদ্ধি দেখা যায়। আবারে তারপরে কোনো ধরনের বৃদ্ধি কিন্তু দেখা যায় না, তুমি যদি নিজের লাইফ দিয়ে সেটাকে দেখো। কিভাবে দেখবে তুমি? দেখবে একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হচ্ছে, তখন তার মধ্যে যে লম্বা হতে দেখা যায়, পরবর্তী সময় একটা সময় গিয়ে সেটা কিন্তু স্টপ হয়ে যায়। কি হয়ে যায়? একটা সময় পরে গিয়ে সেটা কিন্তু স্টপ হয়ে যায়। কি করে স্টপ হয়? সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা নিয়ম, সেটাই হচ্ছে গিয়ে বৃদ্ধি। বৃদ্ধি তাহলে কি জিনিস? যেটা নির্ধারিত নির্দিষ্ট সময় দ্বারা নির্ধারিত হয় এবং মানুষের সময়ের সাপেক্ষে হয় এবং নির্দিষ্ট সময়ে গিয়ে থেমে যায়, সেটাই হচ্ছে গিয়ে বৃদ্ধি। এটা একটা সময় সাপেক্ষ বিষয়, সময়ের সাথে শুরু হয় এবং সময়ের সাথে গিয়ে একটা মোমেন্টে গিয়ে শেষ হয়ে যায়। ডেভেলপমেন্টের কথায় চলে আসি। যদি উদাহরণ হিসেবে দেখতে চাও, তাহলে যে কোনো শিশুর বেড়ে ওঠাকে তুমি এর মধ্যে নিতে পারো। অবশ্যই লম্বায় বড় হওয়াকে বলতে পারো, তুমি আয়তনে বড় হওয়াকে বলতে পারো, তুমি কিন্তু এখানটায় ওজনে বড় হওয়াকেও এর মধ্যে ইনক্লুড করতে পারো। এই বৃদ্ধিগুলো কিন্তু আমরা এর মধ্যে ইনক্লুড করব, যেটাকে আমরা কি বলে থাকবো? অল ওভার, যেটাকে কিন্তু আমরা গ্রোথ বা বৃদ্ধি বলে থাকবো। ইংরেজি ওয়ার্ড গুলো সকলে মনে করার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে, তাতে তোমাদের কিন্তু সুবিধা হবে। আশা করি গ্রোথ বিষয়টা কি হয় সেটা আমি বোঝাতে পারলাম। চলে আসি আমাদের দ্বিতীয় টপিক, যেটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কি জিনিস হয় সেটাকে কিন্তু আমি একবার দেখার চেষ্টা করব, ঠিক আছে? ডেভেলপমেন্ট কি জিনিস হয় সেই বিষয়টাকে কিন্তু আমি একবার দেখার চেষ্টা করব। ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে সেই বিষয়, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে কিন্তু আমরা বিকাশ বলে থাকি। সেটাকে কিন্তু আমরা বিকাশ বলে থাকি। বিকাশ কিরকম জিনিস হয়ে থাকে? যেটা আমরা এটার মধ্যে বৃদ্ধি কিন্তু ইনক্লুড থাকে। বিকাশ একটা বৃহৎ বিষয়, একটা পৃথিবীর মতো বৃহৎ, যেখানে আমরা বৃদ্ধিকে পাবো, যেখানে আমরা পরিণমনকে পাবো এবং যে পুরো বিষয়টাকে আমরা বিকাশ বলে থাকবো। বিকাশ একটা অলরাউন্ডার প্রসেস, যেখানে দাঁড়িয়ে অনেকগুলো বিষয়ের মধ্যে ইনক্লুড থাকে। সেটা হচ্ছে গিয়ে শারীরিক ভাবে বিকাশ হতে পারে, আমাদের মানসিক ভাবে বিকাশ হতে পারে, আমাদের আম কি বলে ওটা, সামাজিক বিকাশ হতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে নৈতিক বা ইমোশনাল ডেভেলপমেন্ট, যেটাকে বলা হয়ে থাকে, বা অনুভূতি প্রবণ জায়গা, সেটা কিন্তু একটা হতে পারে। 4 ভাবে আমরা কিন্তু এই বিকাশকে কিন্তু দেখতে পারবো। কত ভাবে দেখতে পারবো? 4 ভাবে আমরা কিন্তু এই ধরনের বিকাশকে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? বিকাশের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলোর মধ্যে আমরা 4টি বিষয়কে ভীষণ ইম্পর্টেন্টলি দেখতে পারি। এই বিকাশের মধ্যে তোমার শারীরিক বিকাশ, শারীরিক বিকাশের মধ্যে আরো কি কি পড়তে পারে? মানসিক বিকাশ পড়তে পারে এবং আমাদের হেলথ পড়তে পারে, আমাদের ওয়েলথ পড়তে পারে। প্রত্যেকটা বিষয় কিন্তু তার মধ্যে যেতে পারে। দ্বিতীয়ত, মানসিকের দিক থেকে যদি বলতে যাই, তাহলে কিভাবে থাকে? আমরা কতটা ভালোভাবে একটা বিষয়কে ভাবতে পারছি, কতটা স্মুথলি একটা বিষয়কে চর্চার মধ্যে আনতে পারছি। আমি আজকে টেটের সম্পর্কে যদি আলোচনা করি, টেটের বিষয়টাকে কি আমি প্রপারলি বুঝতে পারছি নাকি বুঝতে পারছি না, এই বিষয়টা কিন্তু তোমাকে বুঝতে হবে যে আহ আমার কাছে ধারণাগত বিষয়টা কতটা ক্লিয়ার রয়েছে, ঠিক আছে? সেই বিষয়টা কিন্তু তোমাকে বুঝতে হবে। যদি বুঝতে পারো, তাহলে ভাববে তোমাদের ধারণাগত বা মানসিকতার দিক থেকে বা মেন্টাল গ্রোথ কিন্তু প্রপারলি হচ্ছে। তার কারণ কি? তুমি কিভাবে বুঝবে যে তুমি প্রপারলি বিষয়টাকে অ্যানালাইজ করতে পারছো এবং রিয়েলাইজ করতে পারছো? সামাজিক থেকে বিকাশ কি? আমি একজন শিক্ষকের সামনে কেমন ধরনের কথা বলবো, কিভাবে বিহেভ করা উচিত বা কিভাবে কথা বলা উচিত, সেই সেন্স যদি আমার মধ্যে থাকে, তাহলে বুঝবে যে তোমার মধ্যে সামাজিক কিন্তু বিকাশ হয়েছে। বলা উচিত না, বাট একটু আগে আমাদের এক স্টুডেন্ট কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে বারবার করে একই কথা জিজ্ঞেস করছিলেন। এবার আমি তাকে বলার চেষ্টা করছিলাম যে বিষয়টা অন্য কোথাও থেকে জানা যেতে পারে, কিন্তু ননস্টপ তিনি ক্লাসটিকে একটা অন্যরকম ফিল করাতে চাইছিলেন। তো বিষয়টা সেখানে গিয়ে যেটা আমার কাছে মনে হলো বিষয়টা অনুচিত।
যাই হোক, সেরকম একটা জায়গা কিন্তু সামাজিক বিকাশকে ব্যাখ্যা করে থাকে। ঠিক তেমনই ভাবে অনুভূতি, নৈতিকতার দিক কেন এলো? নৈতিকতার দিক বলতে আমরা দেখো, আমরা এক একজন মানুষ কিন্তু নিজের অনুভূতির দ্বারা অনেক বেশি চালিত হয়ে থাকি। আমাদের সেই বোধই আমাদের শেখায় যে আমরা কতটা শিখবো বা কতটা গ্রহণ করব বা কতটা অ্যাবজর্ব করতে পারবো। সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু অনুভূতির রাজ্য অনেক বেশি কাজ করে, কিন্তু তুমি এটাকে ইমোশনাল গ্রোথ বা হচ্ছে গিয়ে অনুভূতি প্রবণ একটা জায়গা থেকে কিন্তু ডিফাইন করবে। বিকাশের মধ্যে অনেকগুলো দিক থাকে, তার মধ্যে 4টি মূল দিককে আমরা আলোচনা করব। সেই সবকটি যখন তোমার মধ্যে হবে তখন সেটাকে আমরা কিন্তু ডেভেলপমেন্ট বলে থাকবো। এবং শারীরিক বিকাশের মধ্যে তোমার বৃদ্ধি ইনক্লুড থাকবে, শারীরিক বিকাশের মধ্যে তোমার ওজন ইনক্লুড থাকবে। মানে বৃদ্ধিকে কিন্তু সবসময় যারা নতুন রয়েছে গুলিয়ে ফেলবে না, বৃদ্ধিকে কিন্তু বিকাশ নিজের মধ্যে ইনক্লুড করে নিচ্ছে। পরিণমন বিষয়টি আলাদা একটি বিষয়, কিন্তু তার মধ্যেও কিন্তু সেটা কিন্তু বিকাশেরই একটা অংশ। তো যদি তোমাকে বলা হয়ে থাকে বিকাশ কত বড় একটা ডোমেন, তার মধ্যে কি আমাদের বৃদ্ধি এবং পরিণমন কি দুটোই ইনক্লুড থাকে? অবশ্যই বৃদ্ধি এবং পরিণমন কিন্তু দুটোই কিন্তু আমাদের কিসের মধ্যে ইনক্লুড থাকে বলো? বিকাশের মধ্যে। আমাদের বিকাশের মধ্যে কিন্তু ইনক্লুড থাকে, ঠিক আছে। এই বিকাশকে আমরা কি বলে থাকি? এটাকে কিন্তু ডেভেলপমেন্ট বলে থাকি। ডেভেলপমেন্টে কিন্তু 4টি ধাপ থাকে, সেই বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করব। আগে আমরা এই অবধি কি শিখলাম? প্রথমত আমরা কটা সাবজেক্টকে পড়বো? 5টা সাবজেক্টকে পড়বো। তার মধ্যে সিডিপি তোমাদের একটা ইম্পর্টেন্ট ভার্সন। সিডিপি কেন ইম্পর্টেন্ট সেটা একটু যারা নতুন রয়েছে তাদের জন্য আমি বলতে চাইবো যে তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্ট বেসিসে ভাগ রয়েছে তার মধ্যে একটা পেডাগজিক্যাল ভাব রয়েছে, যেটা কিন্তু তুমি শুধু সিডিপির মধ্যে থেকে শিখতে পারবে, যেটা তোমাদের অল ওভার দাঁড়ালে কিন্তু যদি হিসাব করে ম্যাথামেটিক্যালি বিষয়টাকে দেখা যায় 90 মার্কসের কাছাকাছি কিন্তু সিডিপির মধ্যে কিন্তু ইনক্লুড থাকে। তো বিষয়টা অনেকটা বেশি, সিডিপিটা অনেকটা বেশি গ্রহণযোগ্য এবং বোঝার জায়গা রয়েছে। সেটাকে তোমরা যদি একটু ঠিকভাবে বোঝার চেষ্টা করো, ব্যাপারটা অনেক বেশি ভালো হবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। কারণ 2023-এর কোয়েশ্চেন দেখার পরে কেউ সাহস করো না যে 6 মান্থসের পরে আমরা টেট কোয়ালিফাই করে নেবো। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। আশা করি বিকাশকে বোঝাতে পেরেছি এবং বৃদ্ধিকে বোঝাতে পেরেছি। সোজা কথা, বৃদ্ধি হচ্ছে কি তোমার শারীরিক গঠন, তোমার শারীরিক আকার, তোমার শারীরিক দৈর্ঘ্যকে বোঝানো হয়ে থাকে, যেটা তুমি চোখে দেখতে পারো, যেটা সঠিকভাবে মাপতে পারো, যেটাকে তুমি আয়তনে নিতে পারো, যেটা তুমি ওজন মেজার করতে পারো প্রপারলি, সেটাকে বলা হয়ে থাকে আমাদের বৃদ্ধি। ডেভেলপমেন্টকে তুমি সঠিকভাবে কখনোই মাপতে পারবে না। কেন বললাম মাপতে পারবে না? কোনো একজন ডেভেলপমেন্ট বলতে আমাদের প্রত্যেকটা বিষয়কে বোঝানো হয়ে থাকে। শারীরিক বিষয়কে বোঝানো হয়ে থাকে, মানসিক ব্যাপারকে বোঝানো হয়ে থাকে, সামাজিক বিষয়কে ব্যাপার বোঝানো হয়ে থাকে এবং অনুভূতি প্রবণ দিকটাকেও কিন্তু বোঝানো হয়ে থাকে। তো সেক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো একটা মানুষের মধ্যে শারীরিক ডেভেলপমেন্ট কতটা হয়েছে, একটা স্টুডেন্টের পক্ষে বোঝা, কিন্তু স্টুডেন্ট ছাড়ো যে কোনো মানুষের পক্ষে কিন্তু মেজার করা সম্ভব নয়। একটা মানুষ ভুল করার পরে তার মধ্যে কতটা বেশি গিল্টি ফিল রয়েছে বা কতটা বেশি গিল্ট ফিল নেই, এই বিষয়টাকে মেজার করা যায় না। একটা চোর চুরি করার পর ভীষণ হাস্যকর বিষয় ঘুরে বেড়াচ্ছে, যেটা তোমার কাছে লজ্জাজনক ভাবে মনে হচ্ছে। এইটা কিন্তু তুমি কোনো ঘড়ির কাঁটায় বা কোনো ওজনের কাঁটায় বা কোনো ধরনের সায়েন্সের জায়গা থেকে তুমি কিন্তু সেটাকে মেজার করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বিকাশ এবং আমাদের গ্রোথের মধ্যে পার্থক্য, অর্থাৎ গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য। তারপরে চলে যাচ্ছি যে বিষয়টাকে, গ্রোথ কি জিনিস হয়ে থাকে আমরা আগেও জেনেছি আলোচনার মাধ্যমে। এইবার একটু আমাদের কথার মাধ্যমে জেনে নেব যে গ্রোথ কি জিনিস হয়ে থাকে। ঠিক আছে, গ্রোথ হলো সেই বিষয়টা যেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু দেখবে যে প্রথমত তোমাকে শর্ট কোয়েশ্চেনে দিতে পারে যে গ্রোথ কি বিকাশের অংশ নাকি বিকাশের অংশ নয়। তুমি কিন্তু অবশ্যই মনে রাখবে গ্রোথ কিন্তু অলওয়েজ বিকাশের একটি অংশ। গ্রোথের মধ্যে কিন্তু গ্রোথ বলছি কেন, আমাদের বিকাশের অংশ হচ্ছে গিয়ে গ্রোথ, কিন্তু গ্রোথ হচ্ছে গিয়ে আমাদের ডেভেলপমেন্টের আন্ডারে একটা বিষয়। কিসের মধ্যে? ডেভেলপমেন্টের আন্ডারে কিন্তু একটি বিষয় রয়েছে হচ্ছে গিয়ে গ্রোথ। সেটা যা কাঠামোগত বা স্ট্রাকচারাল পরিবর্তনকে আমাদের ডিফাইন করে থাকে, যা একটা নির্দিষ্ট সময় অবধি চলে। যেটা বললাম 2 বছর পর্যন্ত একটা বাচ্চার একরকমের বৃদ্ধি দেখা যায়, 7 বছর বয়সে একরকম বৃদ্ধি দেখা যায়, 18 বছর বয়সে তার একটু খানিকটা বৃদ্ধি দেয়। তারপরেও কিছু জনের কিছুটা বৃদ্ধি, অর্থাৎ দৈহিক আয়তন, দৈর্ঘ্য এবং লম্বার দিক থেকে বৃদ্ধি হতে দেখা যায়। কিন্তু তার একটা নির্দিষ্ট বছর বয়স গিয়ে অনেকেই দেখা যায় যে এই 18 বছর বয়সে গিয়েই তার বৃদ্ধিটা থেমে যায়। তো তার মানে কি কোনো একটা নির্দিষ্ট বয়সে গিয়ে কিন্তু এটা থেমে যাচ্ছে, যেটাকে কিন্তু আমরা গ্রোথ বলে থাকি বা আমাদের বৃদ্ধি বলে থাকি। সেটা হচ্ছে গিয়ে গ্রোথ। গ্রোথ বা বৃদ্ধির কয়েকটা দিক রয়েছে। বৃদ্ধি হলো বিকাশের একটি অংশ, যা একটা কাঠামোগত রয়েছে, নির্দিষ্ট কাঠামো রয়েছে। তারপরে কি বলছে? এটি নির্দিষ্ট সময় অবধি চলে। কেন চলে নির্দিষ্ট সময় অবধি? একটু আগে বললাম জীবনের একটা নির্দিষ্ট সময় গিয়ে গ্রোথ কিন্তু থেমে যায়।
যেহেতু থেমে যায় তার একটা নির্দিষ্ট পরিসীমা রয়েছে, ঠিক আছে? এবং এটা কিন্তু বৃদ্ধি ও কাঠামোগত একত্রে পরিবর্তিত হয়। বৃদ্ধি বিকাশের একটি অংশ মাত্র, বৃদ্ধির নির্দিষ্ট একটি পরিসীমা রয়েছে, সহজে পরিমাপযোগ্য কারণ এটা শারীরিক আকার আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত। তুমি এটাকে স্কেলে মাপতে পারবে, তুমি এটাকে ওজনে মাপতে পারবে, তুমি আয়তনে কতটা চওড়া হয়েছে সেটা তুমি ফিতে দিয়ে মাপতে পারবে। দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের কি বলো, সেটা কিন্তু আমাদের পরিমাপযোগ্য। অনেক সময় আসে বিকাশ কি পরিমাপযোগ্য? একদমই নয়, বিকাশ কিন্তু পরিমাপযোগ্য নয়। আমরা কিন্তু গ্রোথকে পরিমাপ করতে পারি, বিকাশ কিন্তু পরিমাপ করতে পারি না। আমরা যদি লাস্ট আমাদের পয়েন্টে চলে যাই, বৃদ্ধি পরিমাণগত অর্থাৎ কোয়ান্টিটেটিভ, মানে তুমি হিসাব করে আনতে পারবে। কেউ কিছু বললে? বর্ণা নামে যে আছো, আমার মনে হয় তার অডিওটা অফ করা নেই। তুমি সে অফ করো অডিওটা। আর কেউ যদি থেকে থাকো, আমি হয়তো দেখতে পাচ্ছি না, প্রত্যেকে বলছি আহ মিউট করে রাখবে। কোনো অসুবিধা হলে তবেই খুলবে, আর খুলে সেটাকে বন্ধ করবে। তারপরে দেখো, এটা কিন্তু পরিমাণগত, যেটাকে বলা হয়ে থাকে কোয়ান্টিটেটিভ, ইংরেজিতে কোয়েশ্চেনে আসে। তো তার জন্য এই ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে হবে। পরিমাণগত কেন? কারণ এটাকে মাপা যাচ্ছে, তাই জন্য এটাকে পরিমাণগত বলা হয়ে থাকে বা পরিমাপগত বলা হয়ে থাকে। দ্বিতীয়ত আমরা বিকাশের সম্পর্কে আলোচনা করব। বিকাশের মধ্যে অনেকগুলো বিষয় আমাদের পড়ে, আমাদের শারীরিক বিষয় পড়ে, ফিজিক্যাল পড়ে, মানসিক পড়ে, মেন্টাল পড়ে, সামাজিক পড়ে, সোশ্যাল পড়ে, এবং অনুভূতি প্রবণ জায়গা পড়ে, অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকবো, ইমোশনাল পড়ে। ফিজিক্যাল পর্ব, মানসিক পর্ব, যেটাকে কগনিটিভ বলা হয়ে থাকে বা জ্ঞানীয় বিকাশ অনেক জায়গা থেকে বলা হয়ে থাকে, এবং সামাজিক বিকাশ বলা হয়ে থাকে, বা কোথাও গিয়ে ইমোশনাল বিকাশ কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? ফিজিক্যাল, আমাদের সোশ্যাল রয়েছে, কগনিটিভ রয়েছে, এবং আমাদের ইমোশনাল দিকগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। গ্রোথ কিন্তু এই চারটে, ডেভেলপমেন্ট কিন্তু এই চারটে জিনিস নিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। বিকাশ হলো এক ধরনের পরিবর্তন। বিকাশ আমাদের সারা জীবন ব্যাপী কিন্তু চলতে পারে। যারা জানো না তাদের জন্য আমি একটু বলে রাখি, বিকাশ হচ্ছে এমন একটা বিষয় যেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু দেখতে পারবে যে এটা কিন্তু একটা সারা জীবনব্যাপী চলতে থাকা একটা প্রক্রিয়া। জীবনের প্রথম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চলে থাকে। জীবনে কোথা থেকে, একদম তুমি যেদিনকার জন্মগ্রহণ করছো সেদিন থেকে টু টুম পর্যন্ত কিন্তু এই বিষয়টি চলতে থাকে। যেটা কিন্তু তুমি মাতৃগর্ভে যবে থেকে ভ্রূণ অবস্থায় ছিলে তখন থেকে শুরু করে একেবারে যবে তুমি মৃত্যুর দোরগোড়ায় গিয়ে পৌঁছেছো বা মৃত্যুবরণ করেছো সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু বিকাশ চলতে থাকে। কেন আমরা মৃত্যুর দোরগোড়া পর্যন্ত গিয়ে শিখছি? যখনই তুমি কিছু শিখছো সেটা কিন্তু আমাদের বিকাশের মধ্যে পড়ছে, কারণ বিকাশের মধ্যে দেখো এই চারটি লাইফ লং প্রসেস কিন্তু ইনক্লুড রয়েছে। লাইফ লং প্রসেস কেন বলছি? শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অনুভূতির দিক থেকে, প্রত্যেকটা বিষয়। আজকে যদি কোনো একজন মৃত্যুর কোলে ঢলে পড়া মানুষের কাছ থেকে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তুমি কিছু কথা শোনো, তোমার কিন্তু তা মানসিক গ্রোথ করতে পারে। হয়তো তিনি বলছেন যে জীবনে এমন কোনো কাজ করবে না যা মানুষের মনে কিন্তু আঘাত দেয়। তোমার মানসিকতার বিকাশ হতে পারে, তোমার সামাজিক বিকাশ হতে পারে, তাতে তোমার অনুভূতির বিকাশ হতে পারে, তাতে তুমি শারীরিক এমন কোনো কার্যকলাপ হয়তো করলে না যেটা দাঁড়িয়ে মানুষকে আঘাত দিতে পারে, তোমার শারীরিকও তার থেকে বিকাশ হলো। তার মানে কি তুমি জীবনের শেষ মুহূর্তেও কিছু শিখে যাচ্ছ, সেটাও কিন্তু বিকাশের অন্তর্গত। সারা জীবন ধরে আমরা যা কিছু পরিবর্তন করি, যা কিছু শিখে যাই, তা কিন্তু প্রত্যেকটাই বিকাশের অন্তর্গতের মধ্যে পড়ে। কারণ আমরা লাইফ লং প্রসেস জুড়ে এই পর্যায়গুলো চলে। শুধুমাত্র শারীরিক বিকাশ বাদে বাদবাকি সকল কিছু কিন্তু আমাদের সারা জীবন ব্যাপী চলতে থাকে। সেটা অনুভূতির দিক থেকে হতে পারে, সামাজিক দিক থেকেও হতে পারে, মানসিক দিক থেকেও হতে পারে। শারীরিক গ্রোথের দিক থেকে না হলেও শারীরিক এমন অনেক আচরণ আমরা কিন্তু বন্ধ করে দিই যা হয়তো সমাজের থেকে শিখি, ঠিক আছে? সেই বিষয়টা কিন্তু মনে রাখার চেষ্টা করবে যে বিকাশ কিন্তু একটা বৃহৎ প্রসেস। বিকাশের মধ্যে অনেকগুলো বিষয় ইনক্লুড থাকে, তার মধ্যে একটি হলো বৃদ্ধি, যার কথা আমরা কিন্তু এই মুহূর্তে জেনেছি, ঠিক আছে? বিকাশ তোমাকে কিন্তু জীবনের সঙ্গে পরিচয় ঘটায়। বিকাশ তোমাকে তোমার মানসিক দিক থেকে গ্রোথের জায়গা দেয়। শারীরিক বিকাশ যদি কেউ ব্যাখ্যা করার চেষ্টা করো তাহলে দেখবে যে তোমাকে
বিকাশ যখন তুমি হাঁটতে পারতে না তখন থেকে শুরু করে যখন তুমি দৌড়াতে পারছো সেই ডেভেলপমেন্টকে বোঝানোর চেষ্টা করছে। কোনো একটা নেগেটিভ জিনিস থেকে কোনো একটা পজিটিভ জিনিসে যাওয়াই হচ্ছে গিয়ে মূলত বিকাশের কাজ। কোনো একজন মানুষ কথা বলতে পারতো না, একটা ছোট্ট বাচ্চা যখন 2 বছরের ছিল তখন সে আদো আদো ভাষায় কথা বলতে পারতো, এখন প্রপারলি সে স্পিচ দিতে পারে। তো সেটা কিন্তু এক ধরনের বিকাশের মধ্যে পড়ে। কোনো একটা ছেলে পূর্ববর্তী সময়ে যখন সে 12 বছরের বাচ্চা ছিল তখন সে বলটা ঠিকভাবে ধরতে পারতো না, এখন সে বলটা সঠিকভাবে ধরতে পারে, সেটা কিন্তু এক ধরনের বিকাশের মধ্যে পড়ে। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের এক ধরনের বিকাশের মধ্যে পড়ছে। তারপরে দেখো কোনো ধরনের সামাজিক বিকাশের কথা যদি বলতে যাই, কোনো একজন বাচ্চা বা কোনো একজন 18 বছরের কম ছেলে, সে হয়তো পুলিশের কোনো নিয়ম কানুন মানতো না বা বাইরের কোনো ট্রাফিক রুলস মানতো না, সে 18 বছর পরে গিয়ে বুঝতে পারলো যে না, ট্রাফিক রুলস মানা কিন্তু বাধ্যতামূলক। তার মধ্যে কিন্তু সামাজিক বিকাশ হলো। অনুভূতির দিক থেকে যদি বোঝানো হয়ে থাকে, কোনো একজন ব্যক্তি মানুষকে বা স্ত্রী মানুষদের সম্মান করতে জানতো না, একটা সময়ের পর তার জীবনে কিছু এমন ঘটনা ঘটলো যার পরে থেকে সে শিখতে পারলো যে না, এই বিষয়গুলোকে সম্মান করা প্রয়োজন, নিজের অনুভূতিকে সম্মান করা প্রয়োজন, কারোর অনুভূতিকে সম্মান করার প্রয়োজন। এটা কিন্তু তার অনুভূতির দিক থেকে বিকাশ। প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জীবনের প্রত্যেক মুহূর্তে শিখি, আর যা শিখি তাই কিন্তু আমাদের বিকাশের অন্তর্গত। তাই আমাদের এতগুলো কথা বলা যে জীবনের প্রথম দিন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, থেকে একদম টুম পর্যন্ত। কথার অর্থ হচ্ছে গিয়ে যেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু মাতৃগর্ভে রয়েছো, মাতৃ গর্ভাবস্থাকালীন যখন তুমি রয়েছে তখন সেটাকে বলা হয়ে থাকে, এবং তুম হচ্ছে গিয়ে মৃত্যুর কবরকে বলা হয়ে থাকে। সেই পর্যন্ত মানুষ কিন্তু শেখে, এবং মানুষ সারা জীবন ধরে যা শেখে তা কিন্তু প্রত্যেকটা বিকাশের একটি অংশ। তারপরে কি বলছে দেখো, এটার কিন্তু নির্দিষ্ট একটা ক্রম রয়েছে। ক্রম কথার অর্থ কি, একের পরে দুই, দুইয়ের পরে তিন হয়, তিনের পরে চার হয়। মানে কি আমি বলতে চাইলাম, তুমি যখন ছোট ছিলে, ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছে, তো তুমি একদম শিশু ছিলে, আমি ধরে নিচ্ছি তুমি শিশু ছিলে, তারপরে কিন্তু তুমি শৈশবে আসবে। শিশু বা শৈশব একই জিনিস হলো। তারপরে তুমি কিসে আসবে, তারপরে তুমি বাল্যকালে আসবে। তারপরে তুমি কি আসবে, তারপরে তুমি কিশোর পর্যায়ে আসবে। তারপরে তুমি কিসে আসবে, তারপরে কিন্তু তুমি আমাদের আহ বলো এটাকে কি বলে, বয়স্ক পর্যায়ে আসবে বা মধ্য বয়স্কে কিন্তু আসবে। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু বিকাশের এক একটা পর্যায়ের মধ্যে পড়ে, যেটাকে তুমি ওভারল্যাপ করতে পারবে না। ওভারল্যাপ কথার অর্থ কি, যে তুমি একটা বিষয়কে ছাড়িয়ে অন্য একটা বিষয়ে যেতে পারবে না। তোমাকে বাল্যকাল থেকে কিশোর পর্যন্ত পৌঁছাতে গেলে একটা নির্দিষ্ট সময় যেরকম পেরোতে হবে, ঠিক তেমনই ভাবে তুমি শৈশব থেকে হঠাৎ করে কখনো কিশোরে গিয়ে পৌঁছাতে পারবে না, তোমাকে মাঝে বাল্যকালকে ক্রস হতে হবে। বা তুমি হঠাৎ করে বয়স্ক থেকে কখনো কিশোর পর্যায়ে বা শৈশব পর্যায়ে পৌঁছাতে পারবে না। তোমার যেদিকে চল রয়েছে তোমাকে সেভাবেই কিন্তু চলতে হবে, এটা একটা নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট ক্রম। একের পরে দুই আসে, দুইয়ের পরে তিনই আসে। আমরা প্রথমে হামাগুড়ি দিই, তারপর পায়ে হাঁটতে শিখি, তারপরে দৌড়াতে শিখি। এটা একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করে, যে ক্রমটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না, তুমি সেটা পৃথিবীর যে কোনায় চলেই যাও না কেন। ঠিক আছে, তারপরে দেখো যেটা বলছি সেটা হচ্ছে কি, বিকাশ কিন্তু নির্দিষ্ট স্তর ভিত্তিক। স্তর ভিত্তিক বলতে এই জীবনের প্রত্যেকটা স্তরের কথাই কিন্তু আমরা এখানে বলতে চেয়েছি। 4টি স্তর বা 5টি স্তরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মূলত 3টি স্তরের কথা এখানে আলোচনা করব, কারণ তোমরা ক্লাস 5 অব্দি বা আমাদের প্রাইমারি লেভেল পর্যন্ত পরীক্ষা দেবে, সেই জন্য কিশোর পর্যন্ত আমরা আলোচনা করব। মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের কথা আলোচনা কিন্তু আমরা করব না। তারপরে দেখো কি বলছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হয়। কোন ক্ষেত্রে এটা বলা হয়েছে, এটা কিন্তু শারীরিক বিকাশের ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে, বাকি বিকাশের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়নি। ঠিক আছে, তার পরের পয়েন্টে যদি তুমি চলে যাও, তার পরের পয়েন্ট দেখো কি বলছে, যে বিকাশ বিভিন্ন ধরনের হতে পারে, এটি পরিবর্তনশীল, শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত ধরনের পরিবর্তন একত্রে আমরা বিকাশের সীমারেখায় ফেলে থাকি। এটির পরিধি কিন্তু অনেক বেশি ব্যাপ্ত। ব্যাপ্ত মানে কি, অনেকটা বেশি ছড়ানো। বৃদ্ধিকে আমরা কি দেখলাম, বৃদ্ধিতে শুধুমাত্র শারীরিক একটা বিকাশের জায়গা দেখলাম, যেখানে দাঁড়িয়ে আমরা ওজনে বাড়তে পারি, যেখানে দাঁড়িয়ে আমরা আয়তনে বাড়তে পারি, যেখানে দাঁড়িয়ে আমরা লম্বায় বা দৈর্ঘ্যে বাড়তে পারি। কিন্তু বিকাশের ক্ষেত্রে কি দেখলাম, আমরা শারীরিক ভাবেও গ্রোথ করছি, আমরা মানসিক ভাবেও গ্রোথ করছি, আমরা কিন্তু সামাজিক ভাবে গ্রোথ করছি, আমরা অনুভূতির দিক থেকে কিন্তু গ্রোথ করছি। অর্থাৎ আমরা 4-5 দিক থেকে কিন্তু গ্রোথ করছি। এই অবধি সকলে বিকাশ এবং ডেভেলপমেন্টকে বিকাশ বা
ডেভেলপমেন্ট বা আমাদের বৃদ্ধি বা আমাদের গ্রোথকে বুঝতে পেরেছো কিনা একটু বলো। কোথাও কি সমস্যা হচ্ছে? অডিয়েবলি বলতে পারো, মেসেজ লিখতে যেহেতু অনেকটা সময় লাগে, তো সেক্ষেত্রে বলো। যারা হাই হ্যান্ড রাইজ করেছো একেবারে বলতে পারো। তানিয়াদের তো ক্লিয়ার হবে, অলরেডি তোমরা ক্লাস করেছো। যারা নতুন রয়েছে তাদেরকে একটু আমি জিজ্ঞেস করছি, আমি কি একটু আসতে বলবো তোমাদের কাছ থেকে, কিন্তু আমরা জানতে চাইবো তোমরা যেভাবে বলবে আমরা ক্লাসটা কিন্তু সেভাবে এগিয়ে নিয়ে যাব। যদি বলো আসতে পড়াতে তাহলে আসতে যাবে ক্লাস, যদি বলো আরেকটু এলাবোরেট করে পড়াতে তাহলে কিন্তু সেভাবে। নো প্রবলেম, অন্বেষাও বলছে ক্লিয়ার। বাকিরা যারা রয়েছে, যারা আরো নতুন রয়েছে, তাদের কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, একদম ক্লিয়ার। আমি একটু প্রথম দিন থেকে স্ট্রিক্টলি একটু বিহেভ করছি, তুমি দেখতে পারবে, কারণ প্রথমেই যে বিষয়টা হলো, বিষয়টা আমার কাছে ঠিক লাগলো না। তার জন্য আমি একটু স্ট্রিক্টলি এসে করছি, যাতে সময় নষ্ট না হয় এবং তোমরা তোমাদের সময়কে প্রপার ইউটিলাইজ করতে পারো, ঠিক আছে? আশা করি বিকাশ এবং বৃদ্ধি সকলেই ক্লিয়ার। প্রচুর তোমরা অলরেডি অনেকটা জেনে গেছো, কারণ আমাদের অলরেডি পরীক্ষা হওয়ার কথা ছিল, গভর্নমেন্টের একটা ইস্যুর কারণে সেটা হতে পারেনি। তোমরা সেটা সকলেই জানো, তো সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে। তো আমরা তাকে আরো একটু বেশি ঝালিয়ে নেব এবারে। বিকাশের কিছু কথা আমরা কিন্তু বই ভিত্তিতে পড়বো। আমরা এক্সপেকটেশন রাখছি যে এই যে ক্লাসটা যাবে 2025 ব্যাচের, একটু তোমাদের সেই বিষয়ে আলোচনা করে দিই। সেটা একটু হায়ার লেভেলে যাবে। আজকে যেহেতু আমাদের ডেমো ক্লাস, সেহেতু আমরা একটা নর্মাল ভার্সনে ক্লাস দিচ্ছি। এখানে তোমাদের প্রত্যেক দিনই আমি যেটা করব সেটা হচ্ছে কি এরকম, যে আমরা যখনই কোনো টপিক করব, আলোচনা করব টপিকে, তার সাথে কিন্তু আমরা কোয়েশ্চেনকে অ্যাড করে দেব। আমি মূলত কোয়েশ্চেনকে কিন্তু অ্যাড করে দেবো, যে টপিক থাকবে তার উপর কোয়েশ্চেন থাকবে। যতগুলো, আজকে যদি আমি 25টি টপিক পড়াই এই নিউ গ্রুপে, তাহলে 25টা টপিকের 25টা করে কোয়েশ্চেন সেট থাকবে এবং টপিক থাকবে। কারণ আমি এক্সপেকটেশন রাখছি যারা এখানে ঢুকছো তারা বেশ পড়াশোনা করে ঢুকছো, যাতে আমরা পরীক্ষাটা দিতে পারি। তোমাকে কিন্তু সেইভাবে প্রত্যেকদিন রেডি করতে হবে নিজেকে, এবং সেই একটা জায়গা তৈরি করতে হবে যাতে তুমি নিজে অবজার্ভ করতে পারো, ঠিক আছে? প্রত্যেকের জন্য বলছি, সেইভাবে কিন্তু ব্যাচকে রেডি করা হবে, সেইভাবে কিন্তু তোমরা নিজেদেরকেও রেডি করবে। দেখো, ডেভেলপমেন্ট সম্পর্কে একটু বইয়ের ভাষায় চলে আসি, এতক্ষণ আমি নিজের ভাষায় বলেছি। দেখো, বিকাশ হলো এক ধরনের পরিবর্তন যা জীবনের প্রথম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, টুম পর্যন্ত চলে, ক্রম অনুসারী হয়, নির্দিষ্ট ভিত্তিক, সময় ভিত্তিক বা স্তর ভিত্তিক হয়ে থাকে। সময় পর্যন্ত স্থায়ী হয় বলতে আমরা এখানে শারীরিক পর্যায়কে বোঝাতে চেয়েছি, ঠিক আছে? বৃদ্ধি কিছু যেমন নির্দিষ্ট দিক ছিল, তেমন ভাবে বিকাশের কিছু কিন্তু নির্দিষ্ট দিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা, যেখানটায় কিন্তু আমি স্টার মার্ক দিয়ে দিলাম, যেটা প্রত্যেকবার পরীক্ষা আসে। এবারও ধরে এই প্রথম ক্লাসের, ডেমো ক্লাসের প্রথমেই তুমি ধরে লিখে নিতে পারো এই কোয়েশ্চেনটা তোমাদের আসছে, ঠিক আছে? এই যেটা স্টার মার্ক দিয়েছি। দেখো, প্রথম হচ্ছে বিকাশ হলো একটি সামগ্রিক প্রক্রিয়া, পরিবর্তন বিকাশের ধারাবাহিক প্রক্রিয়া। আমি বলেছি যে বিকাশের মধ্যে 4টে বিষয় ইনক্লুড হচ্ছে। কি কি বিষয় হচ্ছে? আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ যেটাকে শারীরিক বিকাশ বলছি সেটি হচ্ছে। আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ যেটাকে অনুভূতি প্রবণ জায়গা বলছি বা প্রক্ষোভ জাতীয় বিষয় বলছি, সেটি রয়েছে। আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ সামাজিক বিকাশ হচ্ছে। আমাদের কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা কিন্তু আমাদের জ্ঞানীয় বিকাশ হচ্ছে বলে বা মানসিক বিকাশ হচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি। এইবার বলো, আমরা যে সারা জীবন ব্যাপী যে চলচলন করছি, সেগুলো তো এই 4টির মধ্যেই সীমাবদ্ধ। এর থেকে বাইরে কিন্তু আমাদের জীবন ব্যাপীতে কিছু নেই। আমাদের শরীর রয়েছে, আমাদের অনুভূতি রয়েছে, আমাদের সমাজ রয়েছে, আমাদের জ্ঞানীয় বিষয় রয়েছে। এর থেকে বাইরে গিয়ে কিন্তু তোমাদের কিছু নেই জীবনে বিকাশ করার মতো। অর্থনৈতিক বিকাশকে তুমি সামাজিক বিকাশের মধ্যে ফেলতে পারো, তোমার পড়াশোনাকে তুমি তোমার কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে ফেলতে পারো, তোমার বড় হওয়াকে তুমি ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে ফেলতে পারো, তুমি কারোর অনুভূতিকে খুব ভালো বুঝো বা মানুষকে বুঝতে পারো, সেটা তুমি ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে রাখতে পারো। এর থেকে বাইরে গিয়ে কিন্তু কোনো কিছু ভাবার বা বলার জায়গা নেই। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে বুঝতে হবে এটা কিন্তু তার মানে কি হলো, একটা সামগ্রিক প্রক্রিয়া, ঠিক আছে? মানে যার মধ্যে প্রত্যেকটা বিষয় কিন্তু ইনক্লুড রয়েছে। এইবারে তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, যে বিকাশের বৈশিষ্ট্য যখন পড়বো বা অন্যান্য কোয়েশ্চেন যখন করব, তখন এটা আমি তোমাদের করাবো যে আমাদের এই যে প্রত্যেকটি বিকাশের সম্পর্কে আলোচনা করলাম বা বিকাশের ডোমেনের কথা আমি বলছি বারবার করে, সেটা হচ্ছে কি, উম আমাদের
এই প্রত্যেকটা বিষয় কিন্তু একে অপরের সাথে যুক্ত। ঠিক আছে? প্রত্যেকটা ডোমেন একে অপরের সাথে কিন্তু যুক্ত এবং একে অপরকে কিন্তু প্রভাবিত করে। ঠিক আছে? এই সম্পর্কে একটু কথা বলবো, কিন্তু এর আগে জেনে নাও এটা একটা সামগ্রিক বিষয় এই কারণে, কারণ এর মধ্যে শারীরিক, অনুভূতি, সামাজিক এবং জ্ঞানীয় প্রত্যেকটি বিষয় পড়ো। ধারাবাহিক কেন? এটি কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা চলে যাচ্ছে, কোথাও কি থেমে যাচ্ছে না। শারীরিক বিকাশ ছাড়া আমরা যদি বিকাশের পর্যায়ে টোটালি বিষয়টাকে দেখি, তাহলে কিন্তু বিকাশের কোনো পর্যায়ে থেমে যাচ্ছে না। বিকাশ কিন্তু চলছে, সেটা ইমোশনাল দিক থেকে চলুক, কগনিটিভ দিক থেকে চলুক, সেটা সোশ্যালের দিক থেকে চলুক বা ইমোশনাল দিক থেকে চলুক, অর্থাৎ শারীরিক ভাবে চলুক, সামাজিক ভাবে চলুক, জ্ঞানীয় দিক থেকে চলুক, নাকি অনুভূতির দিক থেকে চলুক, এই প্রত্যেকটা বিষয় কিন্তু কন্টিনিউয়াস প্রসেস একটা, এটা কিন্তু চলে যাচ্ছে। কোথাও গিয়ে যেন বলবে না যে এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, কোথাও গিয়ে যেন বিচ্ছিন্ন প্রক্রিয়ায় গিয়ে তোমরা দাগ না দিয়ে আসো, এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে, যার জন্য কিন্তু বিষয়টা তোমাদের বারবার করে প্রথম দিনে প্রথম ক্লাসে বলা হচ্ছে যে বিকাশ কিন্তু আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং নির্দিষ্ট ক্রম থাকে এবং একটি সামগ্রিক প্রক্রিয়া, যার মধ্যে অনেক কিছু আমাদের জীবনব্যাপী চলা সব জিনিস ইনক্লুড থাকে। সারা জীবনব্যাপী এই প্রক্রিয়াটি চলতে পারে। সেই জিনিসটা তোমাদের আগেই বলেছি যে টু টুম পর্যন্ত আমাদের বিকাশ চলে। বিকাশের সমস্ত দিকে সহজভাবে পরিমাপ করা সম্ভব নয়, বৃদ্ধি নয়। একটু আগেই বলছিলাম, বৃদ্ধিকে, আয়তনকে, ওজনকে বা পরিমাপকে তুমি যেভাবে সঠিকভাবে মাপন ডিগ্রি দিয়ে পরিমাপ করতে পারবে, বিকাশের ক্ষেত্রে সেটা নয়। তুমি একটা মানুষের বুদ্ধিকে কিন্তু কখনোই পরিমাপ করতে পারবে না। একটা মানুষের নৈতিকতা বোধকে তুমি পরিমাপ করতে পারবে না। একটা মানুষের অনুভূতিকে, সে তার কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে সেই বিষয়টাকে কিন্তু পরিমাপ করতে পারবে না। একটা মানুষের কি বলবো ওটাকে, জ্ঞানীয় দিককে, বা সে কতটা কোন বিষয়কে বুঝতে পারে, আত্মস্থ করতে পারে, সে কতটা ভালো ম্যাথ করতে পারে, বা সে কতটা বাংলায় ভালো কথা বলতে পারে, এই জিনিসটাকে কিন্তু সঠিকভাবে পরিমাপ করা যায় না। অনেকে বলে যে বুদ্ধিকে পরিমাপ করা যায়, পরিমাপ করা গেলেও সঠিক পরিমাপ করা যায় না। তুমি কখনোই একটা মানুষকে সঠিক এক্সাক্ট বলতে পারবে না তার আইকিউ 125, তার এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। একটা সায়েন্সের একটা নির্দিষ্ট আহ সীমাবদ্ধতা রয়েছে। ঠিক আছে? তো সেখান থেকে দেখতে গেলে আমাদের বিকাশ কিন্তু সমস্ত দিক থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে সঠিকভাবে কিন্তু পরিমাপ করা যায় না, যেটা কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে যায়। অর্থাৎ কি হলো, বৃদ্ধি কিন্তু কোয়ালিটির দিক থেকে আহ সঠিকভাবে পরিমাপযোগ্য একটি বস্তু। ঠিক তেমনই ভাবে আমরা যদি আমাদের তার পরের পয়েন্টে চলে যাই, এটি কিন্তু পরিমাণগত এবং গুণগত। ঠিক আছে? পরিমাণগত এবং গুণগত, এটা কিন্তু পরীক্ষা আসে, এটি কিন্তু কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা তোমাদেরকে শোনার বা বোঝানোর, সেটা হচ্ছে কি এরকম যে আমরা যখন কোনো বিষয়কে আলোচনা করছি সেটা পরিমাণগত এবং গুণগত, বৃদ্ধির ক্ষেত্রে আমি একটা কোয়েশ্চেন করছি, তোমাদের সকলে উত্তর দেবে মেসেজ বক্সে। ঠিক আছে? বিকাশ পরিমাণগত নাকি গুণগত? তোমাকে যদি শুধুমাত্র আমি এইটুকুনি কোয়েশ্চেন দিই এবং দুটো পয়েন্ট দিই, তুমি কোনটির সাথে যাবে? একের সাথে নাকি দুইয়ের সাথে? যতজন আছো একটু ক্লাসে এনগেজ থাকবে, প্রত্যেকে বলবে যে আমরা কিসের সাথে যাব। বিকাশের ক্ষেত্রে আমরা কিসের সাথে যাব? বিকাশ গুণগত নাকি পরিমাণগত? একটু বলবে। আচ্ছা, একদম, বাহ। এই তো এখন বোঝা যাচ্ছে যে স্টুডেন্ট এনগেজমেন্ট রয়েছে। দারুণ। আমাকে আহ আমি এখন যার মেসেজ দেখলাম, মন মানসী রয়। আচ্ছা, মানসী আমাদের আগের স্টুডেন্ট ছিল কিনা আমি জানি না, আমাকে একটু মানসী কথায় বলবে যে আমরা কেন এটাকে গুণগত বলবো, যতটুকু সম্ভব। যে কোনো একজন, আমি মানসীকে জিজ্ঞেস করছি আমরা এটাকে কেন গুণগত বলবো, যদি সম্ভব হয় একটু বলো। ম্যাডাম আমি এটাকে তো বলবো, পরিমাপ কিন্তু করা তার যায় আগে না তো। বিকাশকে তো বিকাশ আচ্ছা পরিমাপ করা যায় না, এটা বোঝা যায়, বাইরে থেকে বোঝা যায়। আর আমি পুরো স্টুডেন্ট। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তোমার তো আরো একটু বেশি জানা দরকার মানুষের।
আমি জানতে চাইছি তাহলে, আমি তাহলে বিকাশের যেই সেটা দিয়েছি, মানে পয়েন্টটা দিয়েছি, সেখানে দেখো দুটো কথাই উল্লেখ করেছি, পরিমাপগত, গুণগত। তাহলে আমি এই হ্যাঁ। দুটোকে ব্যবহার করেছি হুম। কেন? তুমি কি এটা বলতে বাহ্যিক পারবে ভাবে আমরা এই বোঝা দুটোকেই যাচ্ছে তাহলে? মোটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, মানুষই কিন্তু সঠিক উত্তর দিয়েছে, তারপরেও আমার একটা তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে। আমি যদি বলি উভয়ই, অর্থাৎ ওপরে দুটোই সঠিক, তাহলে তোমরা কত নম্বর অ্যান্সারের সাথে যাবে? সকলে একটু উত্তর দেবে। বিকাশ পরিমাণগত, গুণগত, উভয়ই ঠিক, অর্থাৎ পরিমাণগত, গুণগত, নাকি ওপরের কোনোটিই নয়? কেউ আমাকে এক্সপ্লেন করবে? আচ্ছা, আমি একটু এক্সপ্লেনেশন দিই বিষয়টা, আমি কি জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে? দেখো, আমাদের যদি কোথাও গিয়ে বিকাশের সম্পর্কে জিজ্ঞেস করে যে বিকাশ পরিমাণগত নাকি গুণগত, তোমরা সেখানে কিন্তু শুধুমাত্র গুণগতর সাথে যাবে, ঠিক আছে? তোমাদের এটা একটা বলার বিষয়। কেন যাব আমরা গুণগতর সাথে শুধুমাত্র? কেন পরিমাণগতর সাথে যাব না? বিকাশের মধ্যে শারীরিক বিষয় তো ইনক্লুড রয়েছে, কিন্তু বিকাশ শুধুমাত্র শারীরিক বিষয় দ্বারাই মেজর হয় না। বিকাশকে যখন আমরা মেজর করতে যাই, বিকাশকে যখন আমরা পরিমাপ করতে যাই, তখন কিন্তু সেটা শারীরিক, মানসিক, সোশ্যাল, কগনিটিভ প্রত্যেকটা বিষয়কে ইনক্লুড করে পরিমাপ করার চেষ্টা করি, যেটা কখনোই সম্ভব নয় মেজারমেন্ট করা। সেটা কিন্তু গুণগত দিককে প্রকাশ করে। যদি কোথাও থাকে এরকম যে বিকাশ পরিমাণগত নাকি গুণগত, এই দুটি বিষয় কিনা, তখন সেক্ষেত্রে কিন্তু তুমি উভয়ই সঠিকের সাথে যাবে। কিন্তু কোনো জায়গায় যদি এরকম দেওয়া থাকে দুটোর মধ্যে একটিকে চুজ করো, সেটা কিন্তু গুণগতর সাথে যাবে বিকাশের ক্ষেত্রে, আর বৃদ্ধির সাথে পরিমাণগতর সাথে। ইংরেজির ক্ষেত্রে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ কথাটি কিন্তু মনে রাখবে, কেউ ভুল করবে না, উভয় ঠিক, ঠিক আছে? সকলকে থ্যাংক ইউ এত সুন্দর একটা অ্যান্সার দেওয়ার জন্য। বিকাশের বৃদ্ধি থেকে কিছু একটা সমস্যা হয়েছে টাইপিং এ। বৃদ্ধি একটি কিন্তু সামগ্রী, অর্থাৎ আমি এখানে এটুকুনি বলতে চেয়েছি, বিকাশ যে রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি এর একটি অংশ বিশেষ। বিকাশ হচ্ছে কি পুরো একটি মূল সামগ্রীর কথা বলা হয়েছে, মানে একটা সামগ্রিক বিষয়ের কথা বলা হয়েছে। আমরা একটু ডেভেলপমেন্টের চারটি স্টেজের কথা পড়াশোনা করব। ডেভেলপমেন্ট যেটা আমরা পড়লাম এতক্ষণ ধরে, অর্থাৎ বিকাশ, বিকাশকে আমরা একটু কেন এত বিশেষ করে পড়ছি আমাদের স্টুডেন্টরা অনেকে জানে, তবুও আমি একবার বলার চেষ্টা করব যে বিকাশকে আমরা কেন এতবার পড়ছি। কারণ আমাদের যে কথা রয়েছে, আমাদের যে তত্ত্ব রয়েছে, আমাদের যে এত আলোচনা রয়েছে, তা কিন্তু সমস্তই আমাদের শরীর, মানসিক, মনন এবং আমাদের ইমোশনাল গ্রোথকে সামনে রেখে। চাইল্ড ডেভেলপমেন্ট তোমাকে কি শেখায়? জিডিপি তোমাকে একটা বাচ্চার সম্পর্কে সমস্ত তথ্য নিতে এবং তাকে কিভাবে তুমি পড়াবে, কিভাবে পড়ানো উচিত, সেই সায়েন্সটা কিন্তু তোমাকে শেখায়। তাই জন্য তোমাকে জানতে হবে যে কিভাবে পড়ালে বাচ্চারা অনেক বেশি সুবিধা হবে, কিভাবে পড়ালে বাচ্চারা অনেক সহজে বিষয়টাকে গ্রহণ করতে পারবে। সেজন্য তুমি কিন্তু বাচ্চাদের সেভাবে পড়াবে, এবং সেজন্য তোমাকে কি করতে হবে? বিকাশের তত্ত্ব পড়তে হবে। তার জন্য কি করতে হবে? তোমাকে বিকাশ সম্পর্কে কিন্তু জানতে হবে, কারণ মোস্ট অফ দ্য টপিক কিন্তু আমাদের বিকাশের তত্ত্বের উপরই দেওয়া রয়েছে, ঠিক আছে? তার জন্য আমরা বিষয়টা আলোচনা করব। যদি তত্ত্বের বিষয়টাতে চলে যাই, তাহলে আমি তোমাদের বলতে চাইবো যে বিকাশের কিন্তু আমরা এখানে চারটি স্টেজের কথা বলবো। আমাদের স্টেজ গুলো কি কি একটু বলো? আমি এতক্ষণ ধরে চারটি স্টেজের কথা বলছিলাম, কেউ কেউ বলতে চাইলে বলতে পারো। আমরা চারটি স্টেজের ডেভেলপমেন্টের ভাগকে দেখবো, স্টেজে ভাগ করব। সেই চারটি স্টেজ কি কি? ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল আর ইমোশনাল আর ডেভেলপমেন্ট। কেউ রিটেনে বলতে পারো। যেটাকে স্মাইল বলে, ইন্টালেকচুয়াল, ইমোশনাল, সোশ্যাল, মোরাল আর ল্যাঙ্গুয়েজ।
এটা তো অনেকগুলো হয়ে গেল। দেখো, আমরা বিকাশের যে কি বলবো, বিকাশের যে স্টেজেস গুলো আছে, স্টেজেস বলা ভুল এক টাইপের। এটা হচ্ছে কি বিকাশের এক একটা দিক বলবো, মূলত এগুলো দিক, স্টেজ বলা ভুল। ঠিক আছে, চারটে এরকম আমরা দিক পাই। সেটা হচ্ছে কি প্রথমত শারীরিক বিকাশের ক্ষেত্রে একটি দিক পাই, যেটাকে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলে থাকি। আমরা এটাকে ইংরেজিতে ডোমেন বলে থাকি, ফোর্থ ডোমেন অফ ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে কি আমাদের জ্ঞানীয় বিকাশ বলে থাকি, যেটাকে কিন্তু আমরা কিসের সাথে তুলনা করি, আমাদের কিন্তু কগনিটিভের সাথে তুলনা করি, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে থিঙ্কিং এবিলিটি কাজ করে। থার্ডে যদি আমরা কিছু দিয়ে থাকি সেটা সামাজিক বিকাশের কথা বলে থাকি। সামাজিক বিকাশ কি জিনিস হয়, যেটা সোশ্যাল ডেভেলপমেন্টকে ডিফাইন করে। আরেকটা ফোর্থে যেটা বলে থাকি সেটা হচ্ছে কি ইমোশনাল বা প্রাক্ষবিক আমরা বলে থাকি বাংলায়। ঠিক আছে, প্রাক্ষবিক আমরা কিন্তু বলে থাকি, যেটাকে ইমোশনাল বলা হয়ে থাকে। প্রাক্ষবিক ডেভেলপমেন্ট, এই চারটি ডোমেইন কিন্তু আমাদের কিসের রয়েছে, আমাদের কিন্তু চারটি ডোমেইন রয়েছে আমাদের। বলো কিসের এটা? আমাদের চারটি ডোমেন রয়েছে কিন্তু ডেভেলপমেন্টের, একটা শারীরিক, একটা জ্ঞানীয়, একটা সামাজিক এবং একটা হচ্ছে গিয়ে প্রাক্ষবিক। SPCF বলতে পারো বা PCSE বলতে পারো, অ্যাজ ইউর উইশ। ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল এবং কগনিটিভ ডেভেলপমেন্ট, একদমই তাই। ফিজিক্যাল ডেভেলপমেন্ট কি জিনিস? ডেভেলপমেন্টে যেহেতু আমরা পজিটিভিটির সাথে যাব, তোমরা মনে রাখবে কোনো বিষয়ের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, সামাজিক হোক, অনুভূতির হোক, কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের বিকাশ কিন্তু নেগেটিভ দিকে যায় না, নেগেটিভ দিকে যায় না। অর্থাৎ আমি যদি শারীরিকভাবে মোটা হতে চাইছি কোনো একটা কারণে, আমাকে অনেক বন্ধুরা বলছে আমি খুব রোগা, আমি খুব রোগা, সেখান থেকে আমি মোটা হতে চাইছি, যদি আমি কোনো ওষুধ খেয়ে মোটা হই, বা শারীরিক কোনো অসুস্থতার কারণে, ধরো আমার কোনো থাইরয়েড জাতীয় প্রবলেম হয়েছে, যেটা আমি সবসময় বলে থাকি, তো সেইখানে যদি আমি মোটা হয়ে থাকি, তো সেটা কিন্তু আমাদের কিন্তু কখনোই সেটা গ্রোথের বা আমাদের কিন্তু ডেভেলপমেন্টের অংশ নয়। ডেভেলপমেন্ট মানে যখন তুমি সুস্থ, স্বাভাবিক এবং সাবলীল ভাবে বেড়ে উঠছো, তখন সেটা কিন্তু ডেভেলপমেন্টের অংশগ্রহণ হয়। কেউ যদি রোগা হতে চাওয়ার কারণে অনেক বেশি উম ভাবে যে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়ে বিছানায় পড়ে কেউ যদি রোগা হতে চায়, তাহলে সেটা কিন্তু তার কখনোই ডেভেলপমেন্টের অংশগ্রহণ করার সেই শারীরিক দিককে কিন্তু আমরা ডেভেলপমেন্টের মধ্যে ফেলবো না। ঠিক সেটা সামাজিক ভাবে অ্যাপ্লিকেবল, সেটা আমাদের জ্ঞানীয় ভাবে অ্যাপ্লিকেবল এবং প্রাক্ষবিক ভাবেও কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লিকেবল। যদি আমরা শারীরিক দিকের ব্যাখ্যায় চলে যাই, সেটা বিষয়টা এরকম যে তুমি জানতে চাইতে পারো যে এই বিকাশগুলো তো আমরা বুঝলাম যে জীবনের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত চলে, এই চারটি বিকাশকে আমরা কিভাবে দেখবো? যদি শারীরিক বিকাশের কথা আলোচনা করি, শারীরিক বিকাশ হচ্ছে সেই বিকাশ যেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে থাকে। একটা বাচ্চা যখন দুই পায়ে হাঁটতো বা হচ্ছে চার পায়ে হামাগুড়ি দিত, তখন থেকে হাঁটতে শিখলো, হাঁটার থেকে দৌড়াতে শিখলো, এটা হচ্ছে গিয়ে তার শারীরিক ডেভেলপমেন্ট। কোনো একটা বিষয় থেকে সে উন্নত জায়গায় পৌঁছাচ্ছে, সেটা কিন্তু তার শারীরিক ডেভেলপমেন্ট। যদি বলে থাকে জ্ঞানীয় বা কগনিটিভ ডেভেলপমেন্ট কি জিনিস হয়, কগনিটিভ হচ্ছে কি তোমার কোনো ধরনের চিন্তা করা, তোমার কোনো ধরনের ভাবনা চিন্তা করা, কোনো ধরনের অঙ্ক করা, কোনো ধরনের রিজনিং সলভ করা, কোনো ধরনের কুচকাচালি করা, ইভেন কোনো ধরনের ভাষাগত দক্ষতাও কিন্তু তোমার জ্ঞানীয় বিকাশের মধ্যে পড়ে, যা তোমার জ্ঞান বা যা তোমার মস্তিষ্ক প্রসূত জিনিস। সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, তোমার যে কোনো ধরনের ভাবনা চিন্তা, যে কোনো ধরনের থিঙ্কিং এই জ্ঞানীয় বিকাশের মধ্যে কিন্তু পড়ে। সামাজিক বিকাশে একটু আগে বলছিলাম, কোনো একজন বাচ্চা সে জানতো না 12 বছর বয়সে ট্রাফিক রুল ব্রেক করা একটা হচ্ছে গিয়ে আইনত ভাবে অপরাধ, বা সমাজে এই কাজটা করা উচিত না, বা যত্রতত্র ময়লা ফেলা উচিত না। সে একটা বয়সের পরে গিয়ে নিজে থেকেই সেটা স্টপ করে দিচ্ছে, তার মানে কি সে সমাজের রুলস এবং রেগুলেশন ফলো করতে শুরু করেছে। সে সমাজকে বুঝতে শিখেছে, সমাজকে ক্লিন রাখা তার দায়িত্ব, সে তার নিজের দায়িত্ব কর্তব্যকে বুঝতে শিখেছে। সে কিন্তু একজন সামাজিক ব্যক্তি হয়ে উঠেছে, তার মানে কি তার কিন্তু সামাজিক ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে। প্রাক্ষবিক কি জিনিস হয়ে থাকে? প্রাক্ষবিক হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। কোনো একজন মানুষ তার সমস্ত কথা, আমরা একটা সময় যায় লাইফে, যখন দেখবে আমরা 18 বছর বয়সে বা তার থেকে আমরা যখন টিনেজার থাকি, আমরা কিন্তু প্রত্যেককে সমস্ত কথা বলে বেড়াই। আমাদের মা বাবার কথা, আমাদের বন্ধু বান্ধবের কথা, কে আমাদের খারাপ কথা বললো, কে ভালো কথা বললো, কে আমাদের সাথে মিষ্টি কথা বললো, কে আমাকে দুটো সান্ত্বনার কথা বললো, সমস্ত কিছুতেই বলে যাই এবং সমস্ত কিছুতেই সমস্ত কথা কিন্তু সবাইকে বলে দিই। কিন্তু দেখবে তুমি যখন 25 বছর ক্রস করে আসছো বা 25+ হয়ে যাচ্ছ, বা মেয়েদের ক্ষেত্রে হয়তো কিছুটা আগে বা ছেলেদের ক্ষেত্রে কিছুটা পরে, তুমি দেখবে যে কোনো একটা সময় গিয়ে তুমি কিন্তু এটা স্টপ করে দাও।
কেন করো? তোমার মধ্যে তাৎক্ষণিক সেই বিকাশটা হয়েছে, তোমার মধ্যে অনুভূতির সেই বিকাশটা হয়েছে, যেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু বুঝতে পারছো যে সবাইকে সমস্ত কথা কিন্তু বলা উচিত নয়, কোনোটা আমার জন্য হানিকর কিন্তু হতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু প্রাক্ষবিক বিকাশ সেটাকে বলা হয়ে থাকে। অবশ্যই সেটা পজিটিভিটির দিক থেকে, কখনোই নেগেটিভিটির দিক থেকে নয়। যে তুমি 25 বছর বয়সে গিয়ে কারো কাছে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছো, সেটা কিন্তু তোমার কখনোই ইমোশনাল ডেভেলপমেন্টকে ব্যাখ্যার মধ্যে ফেলে না। ঠিক আছে? এই অবধি সকলে ক্লিয়ার কিনা আমি একটু আশা করি সকলে ক্লিয়ার। তাহলে বলো আমাকে যে ফিজিক্যাল ডোমেন, কগনিটিভ ডোমেন, ইমোশনাল ডোমেন এবং সোশিও ডোমেন তোমাদের কাছে ক্লিয়ার কিনা। এই 3-4টি যেই কথা বললাম সাধারণ সিম্পল ভাষায়, সেটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এই 4টি ডোমেনের কথা। 4টি ডোমেন কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা একটু আমাদের কনফার্ম করো। ম্যাম সোশিও ডোমেনটা আরেকবার বলবেন তো? সোশিওটা আরেকবার বলবেন ক্লিয়ার তো? ম্যাম। তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আরেকবার বলবে? ম্যাম বা সোশিও মেসেজ ডোমেন করতে পারো। বলবেন তো? সোশিও, আমি একটু প্রথম থেকেই বইয়ের ভাষায় শুরু করছি, দাঁড়াও সোশ্যাল ডেভেলপমেন্টটা তোমাদের একটু বলে দিই। সোশ্যাল হচ্ছে কি সামাজিক বিষয়। ঠিক আছে? আমরা সমাজের এক একটা অঙ্গ, আমরা সামাজিক জীব। সমাজে কিছু রুলস রেগুলেশন থাকে, যেমন হচ্ছে গিয়ে বড়দের অপমানজনক কথা বলতে নেই, বলতে নেই, মারতে নেই, সকলের সাথে মিলেমিশে থাকবে। এই যে বেসিক যে রুল গুলো আছে, আমি আইন কানুনের দিকে আর গেলাম না, যে বেসিক রুল গুলো রয়েছে আমাদের পরিবারে, আমাদের ছোটবেলাতে, যে বড়দেরকে এরকম বলতে নেই। আমরা যখন কাউকে বড়দেরকে গিয়ে, ছোটবেলার বাচ্চা যখন একটা ঠাস করে কাউকে, একটা বড় দিদি বা দাদাকে থাপ্পড় মেরে বসলো, যখন বাচ্চাটা কিছু বোঝে না, তখন দেখবে বাবা মা বলে যে বড়দেরকে মারতে নেই, তোমাকে বলেছি না বড়দের গায়ে হাত তুলতে নেই, বড়দেরকে এরকম কথা বলতে নেই, সকলের সামনে বা গালি জাতীয় কথা ব্যবহার করতে নেই। যদি এগুলোই আমি সোশ্যাল ডেভেলপ মানে সোশ্যালের একটা জায়গা ধরে নিই, আমাদের সামাজিক এগুলো নিয়ম, এগুলো তো আকাশ বাতাস থেকে ভেসে আসেনি, বা কোনো বৈজ্ঞানিক এসে আমাদের বলে যায়নি যে এগুলো আমাদের শরীরের জন্য, মননের জন্য ঠিক নয়। এটা আমাদের নির্দিষ্ট সমাজে নির্দিষ্ট কিছু রুলস। ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা এই বিষয়গুলো শিখছি কোনো একটা সময়ে গিয়ে, সেখানে শিখে, এবং তুমি যখন দেখবে তুমি 12 বছর বয়স হয়ে গেছে বা 12 বছর প্লাস হয়ে গেছে, কেউ আগে কেউ কিছুটা পরে, এই সময়টায় গিয়ে যখন তুমি দেখছো যে তোমাকে এগুলো আর কিন্তু দ্বিতীয়বার করে বলতে হচ্ছে না বা করতে হচ্ছে না, তুমি এটা সময়ের সাথে কিন্তু শিখে গেছো, তুমি একা একাই সেগুলোকে অবজর্ভ করেছো, তুমি বড়দেরকে সম্মান করছো, কাউকে আজে বাজে কথা বলছো না, সবার সাথে মিলেমিশে থাকছো। তোমার বাড়ির ছোট ভাই বোনদের সাথে তোমার একসময় যে ঝামেলাটা হতো ছোট ছোট বিষয়, সেটা তোমার ঠিক হয়ে গেছে। তুমি যত্রতত্র প্লাস্টিক ফেলতে, যত্রতত্র আজে বাজে কথাবার্তা বলতে, সেটা একটা নির্দিষ্ট বয়সের পরে ঠিক হয়ে গেছে। তার মানে কি, তুমি সোশ্যাল জিনিসটাকে বুঝতে শিখেছো, যে তুমি একটা নির্দিষ্ট সমাজে বসবাস করো, তার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেটা তুমি কিন্তু ফলো করতে শিখেছো। তুমি কিন্তু ট্রাফিক রুল ফলো করতে শিখেছো, তুমি আইনের কথা মানতে শিখেছো। তুমি হয়তো রাস্তায় আগেকার দিনে দেখবে বাচ্চা কাচ্চারা যখন টিমে ফুটবল খেলতে যায়, বা এখনকার দিনে দাঁড়িয়েও যারা ক্রিকেট ক্রিকেট খেলতে যায়, মারামারি টারামারি করে আসে। কিন্তু তুমি দেখো একটা 25 বছরের বা 22 বছরের বাচ্চা কাচ্চা কিন্তু কখনোই কোনো একটা সমস্যা হলে রাস্তাঘাটে বা রাস্তায়, এত বড় বড় দুর্ঘটনা হয়, চুরি হয়, ডাকাতি হয়, বা অন্যান্য বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হতেই থাকে, সেই বিষয়গুলো যখন ঘটে রাস্তায়, কিন্তু হঠাৎ করে সেই মারামারিটা কিন্তু শুরু হয় না, তাদের মধ্যে একটা সংযত বোধ থাকে। এই সংযত বোধের কারণ হচ্ছে গিয়ে সোশ্যাল ডোমেন। সোশ্যাল ডোমেন কেন? তারা কিন্তু বুঝতে শিখেছে সমাজকে চালানোর জন্য নির্দিষ্ট একটা আইন বা কানুন রয়েছে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে শুধু সেই বিষয়টাকে ফলো করতে হবে। তুমি কোথাও অপরাধ হলে তুমি পুলিশ স্টেশনে গিয়ে খবর দেবে, সেখানে দাঁড়িয়ে যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু তাই বলে তুমি মারামারি করবে না, তাই বলে তাকে কাউকে আজে বাজে কথাবার্তা বলবে না, সমাজে দাঁড়িয়ে কাউকে হেল্প করার চেষ্টা করবে, এগুলো তোমাকে দেখায় যে তুমি সোশ্যালে কিন্তু, অর্থাৎ সমাজের একটা অংশ, যেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু সমাজের কিছু নিয়ম কানুন পালন করছো। বোঝাতে পারলাম আমি? সোশ্যাল ডোমেইন সোশ্যাল ডেভেলপমেন্টকে ডিফাইন করে। যে জিনিসটা তুমি একটা ছোট বয়সের 2 বছরের বাচ্চা থেকে, আমরা যে জিনিসটা এক্সপেকটেশন রাখি না, 22 বছরের বাচ্চা থেকে সেই এক্সপেকটেশনটা কিন্তু রাখি, আমরা মান্যতা করে চলি, যে সে সেই বয়সে গিয়ে কিন্তু সেটা শিখতে পারবে। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে ফিজিক্যাল ডোমেইন, কগনিটিভ ডোমেইন, ইমোশনাল এবং সোশ্যাল ডোমেইন থেকে? ম্যাম এবার কগনিটিভটা বলবেন তো?
কগনিটিভ। আমি একটা ফিজিক্যাল থেকে একটু শুরু করছি। কগনিটিভটা হচ্ছে কি সেই বিষয়টা যেখানে দাঁড়িয়ে একটু উদাহরণের সহজে গিয়ে বোঝালে তুমি বুঝতে পারবে। কগনিটিভ বিকাশ হচ্ছে কি মূলত মানসিক ডেভেলপমেন্টকে বলা হয়ে থাকে। মানসিক মানে কি? তোমার চিন্তা করার ক্ষমতা। এই যে তুমি টেটের বিষয় পড়ার জন্য তুমি ভেবেছো যে আজকে এই ক্লাসটা আমাকে বোঝা দরকার, আমার এই ক্লাসটা শুনতে হবে, এটা তোমার কিন্তু এক ধরনের কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট। কেন এটা কগনিটিভ ডেভেলপমেন্ট? তুমি কিন্তু এটা ভাবার জন্য তোমাকে চিন্তা করতে হয়েছে। যে কোনো ধরনের চিন্তা, যে কোনো ধরনের ম্যাথস করা, যে কোনো ধরনের কুটকাচালি করা, এগুলো কিন্তু সকল কিছুই ঝগড়া করা, তুমি বলতে পারো এগুলো কি করে তার অন্তর্গত হয়। তোমাকে ঝগড়া করতে হলে তোমাকে কিছু সেন্টেন্স মেনটেন করতে হবে, তোমাকে কিছু পয়েন্টস মেনটেন করতে হবে। তার মানে কি তোমাকে সেগুলো কিন্তু আগে ভাবতে হচ্ছে। আগে আমরা কথা বলার সময় আগে ভাবি, অনেকে ভাবে যে আমরা কথা বলে ভাবি নাকি বলার আগে ভাবি। মেন্টালি কিন্তু আমাদের একটা ডেভেলপমেন্ট হয়ে যায় যে আমরা আগে চিন্তা ভাবনা করবো তারপরে ঝগড়াটা করব। মানে কথা কিন্তু আমাদের থিঙ্কিং এর মাধ্যমে বেরোয়, কথা বলার পর থিঙ্কিং স্টার্ট হয় না। কোনো ধরনের কুটকাচালি করা সেটাতেও তোমার থিঙ্কিং লাগছে, কোনো ধরনের ম্যাথস করা তাতেও তোমার থিঙ্কিং এবিলিটি কাজ করছে, কোনো ধরনের চিন্তা করা সেটাও থিঙ্কিং এবিলিটি কাজ করছে, ক্যালকুলেশনে কাজ করছে, তুমি যখন কোনো গল্প লিখছো তাতে কাজ করছে, কারোর সাথে কথা বলছো তাতে কাজ লাগে। যেখানেই তোমার রিজনিং, ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, কোনো ধরনের স্টোরি টেলিং, যে কোনো ধরনের দৃষ্টিভঙ্গির জন্য যখন তুমি চিন্তা ভাবনা পূর্ণ কোনো কাজ করছো, যেখানে তোমার ব্রেন সক্ষম রয়েছে, যেখানে তুমি কোনো কিছু ভাবার জন্য দুবার করে ভাবছো, যে কোনো ধরনের চিন্তা, সেটা খারাপ হতে পারে সেটা ভালো হতে পারে, সেটা কিন্তু অবশ্যই কগনিটিভ ডেভেলপমেন্টের অন্তর্গত। ঠিক আছে? ঠিক তেমনই ভাবে আমি একটু আর দুটোকেও ব্যাখ্যা করে যাই। আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটা অনেককে হতে পারে ফিজিক্যাল ডেভেলপমেন্টটাও বুঝতে পারছেন। দেখো, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে কি সেটা যেটাকে আমরা শারীরিক বিকাশ বলবো, অবশ্যই সেটা পজিটিভ দিক থেকে। ঠিক আছে? একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা যখন আমাদের হাঁটতে শিখছে, তখন কিন্তু সে কিন্তু প্রপারলি হাঁটতে পারে না বা বারবার করে পড়ে যায়। তারপরে দেখবে সে নর্মাল হাঁটছে, অর্থাৎ কি সে নিজে নিজে হেঁটে যাচ্ছে, একটা 5 বছরের বাচ্চা। তারপরে দেখবে সে দৌড়াতে পারছে, এবং একটা স্টেজে গিয়ে দেখবে সে কিন্তু দৌড়াতে পারছে না, সে সাইকেলিং করছে, এবং তারপরে গিয়ে হয়তো ম্যারাথন রেসার হয়ে গেছে, এরকমও হতে পারে। তো আমার কিন্তু সেই সাহায্যটা লাগছে না যেটা এই হাঁটার সময় লাগতো, এই দৌড়ানোর সময় লাগতো, বা যখন সাইকেল স্টার্ট করেছিল চালানো যেই সাহায্যটা লাগতো, পরবর্তী সময় গিয়ে সেটা কিন্তু লাগছে না। এই প্রত্যেকটা বিষয় কিন্তু পজিটিভিটির সাথে এগোচ্ছে, কোনো একটা বিষয়কে অনেক বেশি পারফেকশন দিচ্ছে। একটা জিনিস সময়ের সাথে যখন পারফেক্ট হয়, সেই প্রত্যেকটা কিন্তু আমাদের বিকাশের অন্তর্গত। এটা হচ্ছে গিয়ে শারীরিক ডেভেলপমেন্ট। তুমি একটা বোতল ধরার সময় 2 বছর বয়সে দেখবে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরছিলে, এখন তোমাকে কি একটা বোতল ধরার সময় তুমি 2 আঙুলে নিয়ে চলে যাও। এই যে বিষয়টা, এটা হচ্ছে গিয়ে শারীরিক ডেভেলপমেন্ট। প্রত্যেকটা দেহের অঙ্গভঙ্গিকে তুমি কতটা পারফেক্টলি ব্যবহার করতে পারছো সময়ের সাথে সাথে এবং একটা টাইমিং এর সাথে সাথে, এটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট তোমাকে দেয়। তুমি আহ একটা ব্যাডমিন্টন প্লেয়ার হতে গেলে, বা তুমি প্রপারলি একজন হিউম্যান বিং হতে গেলে, তোমার যে যে বিষয়গুলো, অঙ্গগুলো সঠিকভাবে সঞ্চালন প্রয়োজন, সময়ের সাথে সাথে সেই সঞ্চালনটা যখন পরিপূর্ণ হয়, কারোর একটু আগে কারোর একটু পরে, সেই সক্ষমতা যখন আমাদের আসে তখন সেটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের অন্তর্গত হয়ে থাকে। ঠিক আছে? এখানে 2 ধরনের ডেভেলপমেন্ট দেখা যায়, একটা সেফালোকর্ডাল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, শারীরিক ডেভেলপমেন্টের দিক থেকে। ঠিক আছে? সেফালোকর্ডাল হচ্ছে কি আমরা যখন দৈর্ঘ্যের দিক থেকে বৃদ্ধি দেখি, অর্থাৎ মাথার থেকে পায়ের তালু পর্যন্ত, অর্থাৎ মাথার দিক থেকে পায়ের দিকে যখন বৃদ্ধি হতে দেখা যায় শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গকে, তখন সেটাকে সেফালোকর্ডাল বলা হয়ে থাকে। প্রক্সিমোডিস্টাল দেহের মধ্যবর্তী অংশ থেকে যখন আমাদের দেহের আঙুলের দিকে বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা কি বলে থাকি? প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকবার আসে। এখান থেকে তুমি 1 নম্বরে কোয়েশ্চেন ধরে নাও যে তোমাদের কিন্তু আসছে। দেহের মধ্যবর্তী অংশ থেকে কোথার দিকে আসে? আমাদের দেহের কিন্তু প্রান্ত ভাগে আসে। প্রান্ত ভাগকে দেখবে, এই একটু আগে বললাম যে দেহের, আমরা যখন একটা বোতল ধরছিলাম তখন দেখবে পুরো বডিটাকে একসঙ্গে নিয়ে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরছিলাম, তারপরে আমরা দেখলাম মাত্র দুটো আঙুলে দিয়ে ধরতে পারছি। তার মানে কি আমাদের আঙুলের ডগায় সেই জোরটা আসতে কিন্তু সময় লেগেছে। সেই জোরটা কিন্তু আসতে সময় লেগেছে, তুমি যদি একটা বাচ্চাকে অবজার্ভ করো বা নিজের কথাই যদি ভাবো, তো সেই জায়গাটায় পারফেকশন কিন্তু আসছে। যখন এটা মাথার দিক থেকে পায়ের দিকে দৈর্ঘ্য হয় সেখানে সেফালোকর্ডাল বলা হয়, যখন সেটাকে প্রক্সিমো ডিস্টাল, আর যখন সেটা দেহের মধ্যবর্তী অংশ থেকে প্রান্তর দিকে যায় তখন সেটাকে
আমাদের কিন্তু প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট বলা হয়ে থাকে। বারবার করে বলছি, ভালো করে শোনো। ডেভেলপমেন্ট কিন্তু আমাদের সবসময় পারফেকশনের দিকে নিয়ে যায়, কখনো নেগেটিভিটির দিকে না। কোনো একজন মানুষ কিন্তু যদি কারো কাছ থেকে সমাজে বাইরে বেরিয়েছে এবং তার বড় দাদাদের কাছ থেকে গালি শুনে এসে তোমাকে বললো, সেটা কিন্তু কখনোই ডেভেলপমেন্টের অংশ নয়। ঠিক আছে? সেটা কিন্তু ডেভেলপমেন্টের অংশ নয়। তারপরে দেখো, ইমোশনাল ডেভেলপমেন্টে যেটা কথা বলছিলাম, যে তোমার নিজস্ব অনুভূতি এবং আবেগের ওপর যখন তোমার কন্ট্রোল থাকবে, নিজের অনুভূতির সম্পর্কে যখন তুমি ওয়াকিবহাল থাকবে, তোমার খারাপ লাগছে নাকি ভালো লাগছে, তুমি কোন কথাটা কোথায় বলতে পারো, কোন কথাটা কোথায় জিজ্ঞেস করা দরকার, এই সেন্সটা যখন তোমার মধ্যে তৈরি হবে, কোন কথাটা বললে একটা মানুষের আবেগে আঘাত লাগতে পারে সেই কথাটা যখন তুমি বুঝতে পারলে, কোন কথাটা বলা উচিত কোনটা অনুচিত, এই বিষয়টা যখন তোমার মধ্যে গ্রোথ করলো, তখন সেটা কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্টের অন্তর্গত হয়ে যায়। ঠিক আছে? অবশ্যই এটা পজিটিভ দিকে যাবে, নেগেটিভ দিকে নয়। ঠিক আছে? কোনো নেগেটিভ ইম্প্যাক্টকে আমরা কিন্তু কখনোই আমাদের সোশ্যাল বলছি কেন, আমাদের ডেভেলপমেন্টের অংশ কিন্তু করব না। আর সামাজিক দিক, যে কোনো ধরনের সচেতনতা বোধ তৈরি হতে পারে, সামাজিক বিকাশ হাত ধরে আসে, আইন শৃঙ্খলাগুলোর মান্যতা হতে পারে, কোনো সামাজিক সচেতনতা হতে পারে, সমাজে বসবাসযোগ্য এখন একজন সহযোগী করে তোলে আমাদের সামাজিক ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে গিয়ে সামাজিক ডেভেলপমেন্টের অন্তর্গত একটা ডোমেনকে কাজ করে। ঠিক আছে? এই অবধি সকলে ক্লিয়ার কিনা বলো, যে বিকাশ কাকে বলে, বৃদ্ধি কাকে বলে? আমাদের চারটে ডোমেন, ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল এবং কি বলে আরেকটা, কি বলে, ফিজিক্যাল। এই চারটে ডোমেন এবং বিকাশ এবং আমাদের বৃদ্ধি, এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার কিনা একটু বলবে, এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার থাকলে ম্যাম। সকলে সি দিয়ে দেবে। Okay? একটু মেসেজে সকলে সি দিয়ে দেবে যাদের ক্লিয়ার রয়েছে। প্রত্যেকে যারা হ্যান্ড রাইজ করছো, তাদের কিছু বলার থাকলে বলতে পারো। যারা বলতে চাইছো যে কিছু অসুবিধা নেই, ক্লিয়ার থাকলে সি দিয়ে দেবে শুধুমাত্র, তাহলেই হবে। আর কোনো কিছু বলার দরকার নেই। একদম সিম্পল সহজ ভাষায়, কোনো ধরনের বইয়ের বৈশিষ্ট্য না তুলে এনে তোমাদের দিয়েছি। এই যে আজকে প্রথম ক্লাসটা করাচ্ছি, এখান থেকে তুমি লিখে নাও, 3 থেকে 4 নম্বর তোমার ডেভেলপমেন্টের অংশ থেকে কিন্তু তুমি পাবে। হ্যাঁ, সেখানে তথ্য জাতীয় অংশ কিন্তু যুক্ত থাকতে পারে। সকলকে বলছি, এখান থেকে 3 থেকে 4 নম্বর তুমি ধরে নাও পাবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো তো, সেফালোকর্ডাল সেফালোকর্ডাল কোন ধরনের বিকাশ? সেফালোকর্ডাল কোন ধরনের বিকাশ? আমি এইমাত্রই পড়িয়েছি তোমাদের। ফিজিক্যাল। সেফালোকর্ডাল কোন ধরনের বিকাশ? কোন ধরনের বিকাশ? ম্যাম ফিজিক্যাল। ফিজিক্যাল। একটু মেসেজে উত্তর দিলে খুব ভালো হয়। সেফালোকর্ডাল কোন ধরনের বিকাশের মধ্যে পড়ে? আচ্ছা, এস কে সি উত্তর দিচ্ছ কেন আমি জানি না। তো ফিজিক্যাল, একদমই তাই, ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তুমি আমাকে এবার বলো যে সেফালোকর্ডাল কোন ধরনের বৃদ্ধি? সেফালোকর্ডাল কোন ধরনের বৃদ্ধি? কোন ধরনের বৃদ্ধি? মাথা থেকে পা পর্যন্ত বৃদ্ধিকে বলছি, নাকি দেহের মধ্যবর্তী অংশ থেকে বহির্ভূত অংশের দিকে কে বলছি? মাথা থেকে পা পর্যন্ত বৃদ্ধিকে সেফালোকর্ডাল বলছি, নাকি দেহের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে অংশে বেড়ে ওঠাকে সেফালোকর্ডাল বলছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দাও। তুমি এতক্ষণ ধরে বিকাশ এবং বৃদ্ধিকে পড়েছো, আমি একটু বাইরে থেকে একটু উদাহরণ চাইছি। তুমি আমাকে বলো,
যারা পুরনো স্টুডেন্ট তারা এই কথাটা জানো। জ্ঞানীয় বিকাশ, জ্ঞানীয় বিকাশ কি আমাদের প্রাক্ষবিক যে বিকাশ রয়েছে তার দ্বারা কি প্রভাবিত হয়? জ্ঞানীয় বিকাশ অর্থাৎ যেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলি, আর এটা ইমোশনাল। জ্ঞানীয় বিকাশ কি প্রাক্ষবিক বিকাশ দ্বারা প্রভাবিত হয়? প্রত্যেকে উত্তর করবে হ্যাঁ, নয়। জ্ঞানীয় বিকাশ কি প্রাক্ষবিক বিকাশ দ্বারা প্রভাবিত হয়? অর্থাৎ আমাদের কগনিটিভ যে ডেভেলপমেন্ট আছে সে কি ইমোশনাল ডেভেলপমেন্ট দ্বারা প্রভাবিত হয়? হ্যাঁ কি না? আচ্ছা, দুজনের না, একজনের হ্যাঁ। বাকিরা হ্যাঁ কি না? বাকিরা যারা ক্লাসে রয়েছে, আমাদের ক্লাসে থাকলে একটু অ্যাক্টিভ থাকবে। তুমি এখানে টাইম স্পেন্ড করছো, ইট মিনস এখান থেকে কিছু শেখার জন্য এসছো, ঠিক বা ভুল হোয়াট এভার ইট ইজ। তুমি এখানে জিজ্ঞেস করতে এসছো, একটা ডেমো দেখতে এসছো। তোমার পক্ষে যদি সেটা সঠিক হয় বা ভুল হয় সেটা কিন্তু দেখার দায়িত্ব তোমার। ঠিক আছে? তোমার ভালো মন্দের এটা সবসময় বুঝবে। প্রত্যেকে বলছি, এটা একটু আহ আলাদা কথা বলছি যে তোমার যখন হাতটা কাটবে, ব্যথা তোমার হবে। তোমার মা বুঝতে পারে যে তোমার ব্যথা হচ্ছে, কিন্তু কতটা ব্যথা হচ্ছে সেটা রিয়েলাইজ করার ক্ষমতা না তোমার মা বাবার আছে, না প্রেমিকের আছে, না কোনো কাছের জনের আছে। ঠিক আছে? এটা সম্ভব না। তো নিজের ভালো মন্দের দায়িত্ব আমাদের নিজের। তুমি যদি ভেবে থাকো এখানে ক্লাসে এসে চুপ করে বসে থাকবে, ইটস আপ টু ইউ, আমার কিছুই নয়। আমি তোমাকে সাজেস্ট করতে পারি অ্যাজ আ টিচার হিসেবে, ইটস মাই রেসপন্সিবিলিটি তুমি ঠিক উত্তর দাও বা অ্যাক্টিভ থাকো। প্রত্যেককে বলছি, ডে ওয়ান থেকে অ্যাক্টিভ থাকবে যারা যারা ক্লাসে জয়েন করবে বা যারা যারা এখানে ক্লাস রয়েছে। একদমই হ্যাঁ। যারা না উত্তর দিয়েছো তাদের না কেন আমি সেটাও জানি না, হ্যাঁ কেন আমি সেটা বলছি। ঠিক আছে? কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে কি আমাদের জ্ঞানীয় চিন্তা। আমি অনেকবার করে বলেছি যে এবং ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে আমাদের প্রাক্ষবিক ডেভেলপমেন্ট, যেটা কিন্তু একে অপরের দ্বারা প্রভাবিত হয়। আমার যদি মন ভালো না থাকে আমি কখনোই একটা পরীক্ষার হলে গিয়ে এক্সাম সেন্টারে খুব ভালো করে নিজের প্রেজেন্টেশন দিতে পারবো না, যে প্রেজেন্টেশনটা মন ভালো থাকলে বা আমার মানসিক স্থিতি যদি ঠিক থাকতো তাহলে আমি যেটা দিতে পারতাম। ঠিক আছে? তার মানে কি হলো, আমার জ্ঞানকে কিন্তু আমাদের ইমোশন কিন্তু প্রভাবিত করলো। ঠিক আছে? ঠিক তেমনই ভাবে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় শারীরিক বিকাশ কি, অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট কি আমাদের প্রাক্ষবিক বিকাশকে প্রভাবিত করতে পারে বা আমাদের জ্ঞানীয় বিকাশকে প্রভাবিত করতে পারে? অবশ্যই করতে পারে। কেন করতে পারে? আজকে তোমার যদি জ্বর হয়, তোমার যদি মাথা ব্যথা হয়, তুমি একটা কম্পিউটারের সামনে বসে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস দেখতে পারবে না। কারণ কি? কারণ তোমার শারীরিক ভাবে অসুস্থতা রয়েছে। তার মানে কি হলো, তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্টও কিন্তু তোমার জ্ঞানীয় বিকাশকে প্রভাবিত করলো। অর্থাৎ তোমার কিন্তু আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টকেও প্রভাবিত করলো। ঠিক তেমনই ভাবে ইমোশনাল ডেভেলপমেন্টকেও প্রভাবিত করে। কিভাবে করে? দেখবে শরীর ভালো না থাকলে কিন্তু মনটাও ভালো থাকে না। এটা কিন্তু একে অপরকে প্রভাবিত করে। ঠিক আছে? মনে রাখবে, কগনিটিভ ডেভেলপমেন্টের দ্বারা ইমোশনাল ডেভেলপমেন্ট প্রভাবিত হতে পারে, ইমোশনাল ডেভেলপমেন্টের দ্বারা কগনিটিভ এবং ফিজিক্যাল দুটোই কিন্তু প্রভাবিত হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে একে অপরের সঙ্গে যুক্ত। এই বিষয়টি মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? আর বেশিক্ষণ সময় তোমাদের নেব না। এবং যে বিষয়টা এখানটা নতুন করে বলা সেটা হচ্ছে গিয়ে আমাদের যে বিকাশ, বংশগতি এবং পরিবেশ রয়েছে সেটার দ্বারা কিন্তু আমাদের বিকাশ তৈরি হয়ে থাকে। মানে বিকাশের কাজ সম্পূর্ণ হয়ে থাকে দুটোর মিথস্ক্রিয়ার ফলে কিন্তু বা ইন্টারাকশনের ফলে তৈরি হয়। বংশগতি কি? বংশগতি হচ্ছে গিয়ে আমাদের হেরিডিটি বা যেটাকে জিন বলা হয়ে থাকে। জিন হচ্ছে যেটা তোমার পরিবেশ বলছি, যেটা তোমার পরিবার থেকে পেয়েছো। পরিবেশ হচ্ছে গিয়ে তোমার এনভায়রনমেন্ট, যেটা কিন্তু আমাদের চারপাশের পরিবেশ, সেটা সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, রাজনৈতিক, প্রাকৃতিক, হোয়াট এভার ইট ইজ।
তার সাথে মিথস্ক্রিয়া করে তোমার কিন্তু বিকাশ হয়। তুমি বলতে পারো রাজনৈতিক প্রভাব তোমার মধ্যে কিভাবে প্রভাবিত হয়। আজকে রাজনৈতিক দিক কোনো কারণে যদি অসঙ্গতিপূর্ণ হয়, সেটা কিন্তু তোমার যেমন সামাজিক লাইফে প্রভাব ফেলে, তেমনি ইমোশনাল লাইফে প্রভাব ফেলে, আমাদের নর্মাল লাইফে কিন্তু প্রভাব ফেলে। তুমি কিন্তু সেটা তার মধ্যে থেকেও আমরা মিথস্ক্রিয়া করে কোনো কিছু শিখে থাকি, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় মনে রাখবে শুধু যে আমাদের পরিবেশ এবং আমাদের বংশগতির দ্বারা, উভয়ের দ্বারা কিন্তু আমাদের মিথস্ক্রিয়া হয়ে থাকে। যে কোনো মানুষের ক্ষেত্রে এই মিথস্ক্রিয়া কিন্তু হয়ে থাকে, এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে বলা যায় না যে দুটোর ক্ষেত্রেই 50-50 ভাবে গড়ে ওঠে, অর্থাৎ সমান সমান কখনোই এটা কিন্তু নয়। কোথাও গিয়ে যদি বলা হয় যাকে বংশগতি সমান প্রভাব ফেলেছে বা বংশগতির প্রভাব সবচেয়ে বেশি, বা কোথাও গিয়ে যদি বলা হয়ে থাকে পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি একটা মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা কখনোই সঠিক নয়। একজন আহ টিচারের বাচ্চা যতটা ভালো পড়াশোনায় হবে, একজন তার বাড়িতে কাজ করা বা মেয়েদের বাচ্চা ততটা ভালো পড়াশোনায় যে হবে না, তার কোনো কিন্তু মানে নেই। অর্থাৎ এখানে গিয়ে যেমন বংশগতি সর্বোচ্চ ভূমিকা পালন করছে না, ঠিক তেমনই ভাবে এখানে গিয়েও কোথাও গিয়ে পরিবেশ বা বংশগতি দুটোই কিন্তু সর্বোচ্চ ভূমিকা পালন করছে না। তার পরিবেশ হয়তো সঠিক, তার জন্য সে পড়াশোনা শিখছে, তার বাবা মার মধ্যে না থাকলেও তার মানে কি এখানে তার পরিবেশ কাজ করছে। এখানে হয়তো সে ততটা ভালো পড়াশোনা নয়, তার বংশগতি তার আর পড়াশোনার বংশগতি রয়েছে, কিন্তু তার পরিবেশ সেরকম নয় যেখানে দাঁড়িয়ে সে পড়াশোনা করবে। তার পরিবেশ হয়তো, তার বন্ধু বান্ধব সঙ্গতি হয়তো গিয়ে ভালো নয়, তো সেখানে দাঁড়িয়ে তার পড়াশোনার খামতি তৈরি হচ্ছে, তার মধ্যে হয়তো আসেনি সেই বিষয়টা। এরকম কিন্তু হতে পারে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। তার মানে কি বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু গঠিত হয়, এবং এটা সবসময় সমান কিন্তু হয় না, অর্থাৎ 50-50 যে হবে এরকম নয়। বংশগতির মধ্যে কি পড়ে, চুলের রং এবং চোখের রং পড়ে, যেটাকে কিন্তু চেঞ্জ করা যায় না, মনে রাখবে। বংশগতির ক্ষেত্রে প্রাপ্ত কোনো জিনিস আমাদের কিন্তু চেঞ্জেবল নয়, কিন্তু পরিবেশের ক্ষেত্রে প্রাপ্ত কোনো জিনিস চেঞ্জেবল। পরিবেশ যদি খারাপ থাকে তাহলে আমরা সেটাকে সঠিক করতে পারি, কিন্তু আমাদের চুলের রং যদি ফ্যাকাশে থাকে, আমি হাজার কালি মেখেও সেটাকে কিন্তু কালো রঙে আনতে পারবো না। এখন যতই সায়েন্স ইউজ করুক না কেন, 6 মান্থস, 10 মান্থস, 12 মান্থ, 2 বছর বাদে সেই জিনিসটা কিন্তু একই জায়গায় পৌঁছাবে, ঠিক আছে। প্রত্যেক দিন এই সময় নয়, সপ্তাহে 2 দিন করে হয়তো আমার ক্লাস থাকবে, সপ্তাহে 1 দিন করে হয়তো আমার ক্লাস থাকবে, এবং রাতের বেলায় 8:30 বা 8টার সময় থেকেই থাকবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? রাতের বেলায় 8টা থেকে বা 8:30 থেকে কিন্তু ক্লাসগুলো থাকবে। এখানে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে দুটোর সমন্বয়ে বা দুটো ক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু কি হয়ে থাকে, বিকাশ হয়ে থাকে। বিকাশ হচ্ছে পরিবর্তনশীল, বিকাশের পরিবেশগত দিক কিন্তু আমাদের পরিবর্তনশীল, অর্থাৎ যেটা প্রকৃতি থেকে পাই, কিন্তু বংশগতির দ্বারা যা প্রাপ্ত হয় তা কিন্তু কখনোই পরিবর্তনশীল নয়। প্রত্যেকে মনে রাখবে বংশগতির ক্ষেত্রে যেটা প্রাপ্ত সেটা পরিবর্তনশীল নয়। সেগুলো কি কি? চোখের রং হতে পারে, চুলের রং হতে পারে, আমাদের হাইট হতে পারে, এগুলো কিন্তু আমাদের বংশগতির মাধ্যমে প্রাপ্ত। পরিবেশ কি? আমাদের শিক্ষা, আমাদের ধরন, আমাদের চলন, আমাদের বলন, এগুলো কিন্তু আমাদের পরিবেশের থেকে আমরা নিয়ে থাকি, বা কোনো সময় আমাদের এফেক্টের মাধ্যমে সেটা শিখি। আমরা হোস্টেল লাইফে যেভাবে থাকি বাড়িতে সেভাবে থাকতে পারি না। কারণ কি? তখন আমাদের পরিবেশের সাথে আমাদের মেন্টালিটি, আমাদের আচার আচরণ সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। তার মানে কি? এই বিষয়গুলো কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ হচ্ছে গিয়ে চেঞ্জেবল। বোঝাতে পারলাম এই অবধি? সকলে ক্লিয়ার কিনা একটু বলবে। লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে পরিণমন। পরিণমন বিষয় হচ্ছে এমন একটা বিষয় যা কিন্তু দুটোর সমন্বয়ে গড়ে ওঠে। সমন্বয় মানে কি? এর মধ্যে স্বাভাবিক জীবনে স্বতঃস্ফূর্ততা আসে। পরিণমনে কোনো এক ধরনের প্রশিক্ষণ বা ট্রেনিং এর প্রয়োজন হয় না, এটা শিক্ষণ বা লার্নিং এরও কোনো প্রয়োজন হয় না। পরিণমন একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিক রূপে বৃদ্ধি পেতে থাকে, যেটা জিন দ্বারা কিন্তু বৈশিষ্ট্য নির্ধারিত হয়ে থাকে। এর মধ্যে কিন্তু জিনের প্রভাব বেশি থাকে, সেটাকে আমরা কিন্তু পরিণমন বলে থাকি, ঠিক আছে। দুটো সমন্বয় হলেও এটার মধ্যে কিন্তু আমাদের পরিণমন কিন্তু বলে থাকি। এটা তোমাদের একটা আউটলাইন তৈরি। এই অবধি আশা করি সকলে ক্লিয়ার। আমরা এখান থেকে কি কি পড়েছি? আমরা কিন্তু পরিণমনকে পড়েছি, আমরা গ্রোথকে পড়েছি, আমরা ডেভেলপমেন্টকে পড়েছি, ডেভেলপমেন্টের 4টে বিভাগকে পড়েছি, অর্থাৎ ডোমেইনকে পড়েছি। আশা করি এই অবধি সকলে ক্লিয়ার। কারোর কোনো সমস্যা হলে অবশ্যই ম্যাচুরেশনটা আরেকবার। ম্যাচুরেশন হচ্ছে কি একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেটা দুটোর সমন্বয়ে গড়ে ওঠে। তার মধ্যে বংশগতির পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে, যেটা তোমাকে কখনোই শেখাতে হয় না, যেটা তোমার মধ্যে স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। তুমি যদি কোনো একটা শিশু হয়ে থাকো, তুমি, তোমার মা বাবা যদি পড়াশোনা করে থাকে, তোমার মা বাবার মধ্যে যদি জ্ঞানীয় বিকাশটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, তোমার মধ্যে সেটা ন্যাচারালি আসে।
তোমাকে সেটা কিন্তু বাইরে থেকে পরিবেশ দ্বারা তোমাকে কিন্তু অতটা বেশি এফেক্ট বা তোমাকে এতটা বেশি প্রভাব ফেলতে হয় না, যেটা হয়তো তোমার বংশগতিতে যদি সেই পড়াশোনাটা না থাকতো, তোমাকে যতটা মানে প্রেশার ক্রিয়েট করতে হতো, তোমাকে যতটা এফোর্ট লাগাতে হতো, সেটা কিন্তু তোমাকে করতে হয় না। পরিণমন হচ্ছে এমন একটা বিষয় যেটা যেটা কিন্তু আমাদের জিন বা আমাদের যেটা বংশগতি দ্বারা প্রাপ্ত, তার দ্বারা নির্ধারিত হয়, যেটা একা একাই তোমার মধ্যে সঞ্চারিত হয়ে যায়। সেটা তোমার কোনো ধরনের রিডিং স্কিল হতে পারে, তো কোনো ধরনের প্ল্যানিং স্কিল হতে পারে, কোনো ধরনের ইভেন খারাপ বিষয় হতে পারে, তোমার হাইট হতে পারে। এই বিষয়গুলো কিন্তু পরিণমনের অন্তর্গত হতে পারে, যেটা তোমার শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে জিনের দ্বারা নির্ধারিত হয়। এটা তোমাকে এটাই শেখায় যে তোমাকে কোনো জিনিস স্বতঃস্ফূর্ত ভাবে না শিখেও তুমি কিন্তু তোমার মধ্যে আসতে পারে। ঠিক আছে, সেটা নলেজ হতে পারে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু পরিণমনের অন্তর্গত। এই অব্দি ক্লিয়ার কিনা একটু বলবেন? এই অব্দি সকলে ক্লিয়ার কিনা একটু বলবেন? আচ্ছা, ওকে। এই অব্দি আশা করি সকলে ক্লিয়ার। আমরা একটা আউটলাইন প্ল্যান করেছিলাম, যে হচ্ছে আমাদের বিষয়টা কিভাবে যাবে। যেটা আগের বারও এই আউটলাইনটা ছিল, এর মধ্যে এক্সামের আউটলাইনটা কিন্তু জয়েন করা যাবে। তোমাদের আজকে যেটা করানো হলো সেটা হচ্ছে গিয়ে গ্রোথ এবং ডেভেলপমেন্ট। আর হচ্ছে যে তার কিছু ডোমেনের কথা আলোচনা করা হয়েছে। সেই পিডিএফ বা পিপিটি তোমরা যখন মেইন ক্লাসে জয়েন করবে সেগুলোতে দেওয়া হবে। এবং আমাদের আপডেটেড মেটেরিয়াল থাকবে, আগে যে মেটেরিয়াল গুলো ছিল তার থেকে এক্সট্রা এবং তার থেকে সরে গিয়ে একটা মেটেরিয়াল থাকবে, এবং তাতে এক্সামটা জয়েন করা হবে। ঠিক আছে। আমি আশা করব তোমাদের সকলকে আমরা ক্লাসে পাবো। এটা আমাদের আজকে ডেমনস্ট্রেশন ক্লাস ছিল সিডিপির উপরে। আর থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এন্ড ইউর সেলফ নন্দিতা ঘোষ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো, এবং অবশ্যই আম, পড়াশোনা করতে থেকো। পরীক্ষাটা হবে কিন্তু, কারণ 2026-এর ভোটের জন্য কিন্তু এত সমস্ত কিছু। তার জন্য বি প্রিপেয়ার। যে তোমাকে বলছে যে আমি পড়ছি না, আমি পড়ছি না, পরীক্ষা হবে না, সে সবার আগে গিয়ে কিন্তু পড়াশোনাটা করছে। 26 ইলেকশন আছে। তুমি জানো সরকারি চাকরির বাজারে এখন রীতিমতো ঝড় চলে এসেছে। পিএসসি কয়েকদিনের মধ্যে 5টা 6টা নোটিফিকেশন ক্লিয়ার পাস করেছে পরীক্ষা নেবে বলে। তো সেখানে দাঁড়িয়ে আপার প্রাইমারির একটা পরীক্ষার সম্ভাবনা দেখা যাচ্ছে। টেটটা আটকে রয়েছে, এবছরে হয়তো 2টো টেট নিয়ে নিতে পারে। ওদের এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কারণ এইটা যদি মেনটেন না করে, পরবর্তী শিডিউল গুলো ব্রেক হতে থাকবে। তুমি খুব ভালো করে দেখো, 2024-এ যেহেতু টেটটা হয়নি, এবছর যদি জানুয়ারিতে না নেয়, জানুয়ারি টেট যদি এই সামনের মান্থে টেটে যদি না নেয়, তাহলে ডিসেম্বরে টেটের রুল কিন্তু ব্রেক হবে। সেটা কিন্তু গভর্নমেন্ট করতে দেবে না, অন্তত ভোটের আগে তো নয়। এই বেসিক বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু তোমরা সকলেই পড়াশোনা শুরু করো। এবং অবশ্যই ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু পড়াশোনার মধ্যে থেকো। সকলকেই বলবো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে ক্লাস এই অবধি থাকবে। ঠিক আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছিলাম ডিসেম্বরে হওয়ার আছে, চান্স আছে না ডিসেম্বরের আগে হবে টেট? ডিসেম্বরের আগে একটা হওয়ার চান্সেস আছে, কারণ ডিসেম্বরে দেখো, ডিসেম্বরে যেটা হবে সেটা কিন্তু আমাদের 2025-এর। তাহলে হুম। 2024 এটা কোথায় যাবে? যদি 2024 এটা নিতে হয় এবং সঠিক সময় নিতে হয়, তাহলে কিন্তু তোমাকে 25-এরটাও কিন্তু এবছর নিয়ে নিতে হবে। একদম সকলকে অনেক থ্যাংক ইউ। আহ যদি না হয় সেটা, তাহলে কিন্তু আমাদের একটা শিডিউল রয়েছে, সেটা কিন্তু ব্রেক হবে। তুমি বেসিক্যালি বিষয়টা ভাবো, আমাদের যদি কোনো একটা বিষয়কে রাখতে হয় সামনে, কোনো একটা বিষয়কে আলোচনা করতে হয়, তাহলে দেখবে যে সেই নির্দিষ্ট রুলস যেটা দিয়েছে, যে প্যানেলটা তৈরি করেছে, যে ডিসেম্বর মাসে প্রত্যেকবারই কিন্তু আমাদের একটা টেট হবে। যেহেতু 2024-এর টেটটা হয়নি, এবং ওদের রুলস যদি মেনটেন করতে হয়, অন্তত আহ যদি সঠিকভাবে চালাতে হয়, তাহলে কিন্তু এবছরে তাদের 2টো টেট নিতেই হবে। সেটা যেভাবেই হোক না কেন, আগে পরে করে এক্সাম বার করে, যদিও বা সবাই বলছে যে একটা আম, আইনি জটিলতায় সেটা আটকে রয়েছে, কিন্তু সেটা বেশি দিনের নয়। তাদের কিন্তু টেটটা নিতে হবে, এবং হবে টেটটা। তোমরা বুঝতে পারছো না, টেটের একটা সবচেয়ে বেস্ট দিক হচ্ছে কি বলতো, যে তুমি টেটের একটা মাত্র এই পরীক্ষাটা দিয়ে 1.5 মাসে একটা পরীক্ষা দিয়ে ইন্টারভিউতে সোজা প্যানেলে জয়েন করতে পারছো। এমন কোনো এক্সাম নেই যেখানে শুধুমাত্র একটি পরীক্ষা হয় এবং সরাসরি ইন্টারভিউ হয়।
এখনো ইন্ডিয়াতে দাঁড়িয়ে এমন কোনো এক্সাম এখন আর নেই। ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র টেট পরীক্ষাটা এমন যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র তুমি নর্মাল পরীক্ষার ভিত্তিতে শুধুমাত্র একটা ইন্টারভিউতে গিয়ে তুমি চাকরিটা সরকারি চাকরি পেতে পারছো। তার থেকে বড় সিকিউরিটি কিছু নেই। যদি টেট না পাস করে থাকো, তোমার প্রথম উদ্দেশ্য থাকবে যে টেটটা পাস করা। এটা সকলের জন্য বলছি আমি। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। মানে বেসিক্যালি যদি বিষয়টাকে ভাবো, এর থেকে সহজ এক্সাম হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু নেই, ইভেন অল ওভার ইন্ডিয়াতেও কিছু নেই, এরকম বলতে পারি। সিটেট কে যারা অনেকে বলে যে সিটেট খুব সহজ এক্সাম, খুব ভালো কথা, সহজ এক্সাম, কিন্তু সিটেট দিয়ে সরাসরি ভাবে চাকরি পাওয়া যায় না। কিন্তু আমাদের ডাব্লিউবি টেট দিয়ে সরাসরি ভাবে চাকরি পাওয়া যায়। চাকরিটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। কোন এক্সাম কিভাবে দিলাম সেটা সেন্ট্রালের হলো নাকি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের হলে, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট থেকে দিস দ্য গভর্নমেন্ট জব, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের দিচ্ছে, আগে হোক বা পরে হোক। তোমরা জানো কিছুদিন আগে ইন্টারভিউ শিডিউল বেরিয়েছে, ঠিক তেমনই ভাবে এখন কিছুদিন পরে আবার বেরোনোর চেষ্টা করবে এবং পরীক্ষাটা হবে। তো সকলকে বলবো, বি রেডি ফর দিস। ওকে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। অনেকে অনেক কিছু বলবে, তোমাকে নিজের জায়গায় ঠিক থাকতে হবে। বেসিক ভাবনায় নিজের মতামত অনুসারে যেইটুকুনি ঠিক মনে হবে সেইটুকুনি করবে। আমার কথা বা কারোর কথা আমি তোমাকে সাজেস্ট করতে পারি অ্যাজ আ টিচার হিসেবে, কিন্তু করতে তোমাকে হবে। ঠিক আছে? তো পজিটিভিটির সাথে এগিয়ে যাও, যেহেতু নতুন বছর, এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার আগে বলা হয়নি। আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। পরবর্তী সময় তোমাদের সঙ্গে দেখা হবে। আমার যথাসম্ভব আমি তোমাদের জন্য করার চেষ্টা করব, এবং আপডেটেড মেটেরিয়াল, আপডেটেড জিনিসপত্র এবং পরীক্ষার জন্য প্রস্তুতিকরণের মতো ক্লাস হবে, এইটুকুনি তোমাদের আমি এশিওর করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।